থাইরয়েডের ওজন কত ছিল বলো তো, খেয়াল আছে কারো? 25 গ্রাম। 30 গ্রাম ছিল, 30 গ্রাম। রাফলি 30 গ্রাম ছিল সরি, 30 গ্রাম। থাইরয়েডের ওজন। তো এটা তার মানে আরো অনেক ছোট, এটার ওজন হচ্ছে মাত্র 10 গ্রাম, লোকেটেড অ্যাবাভ দ্য কিডনি, ঠিক আছে, কিডনির উপর দিকে থাকে এটা। তো ইচ অ্যাড্রেনাল কনসিস্ট অফ টু ডিস্টিংক্ট টিস্যুস, অ্যান আউটার কোর্টেক্স অ্যান্ড অ্যান ইনার মেডুলা। তো ইন্ট্রোডাকশন অ্যাকচুয়ালি দুইটা গ্ল্যান্ড নিয়ে কথা বলছে, যে পুরো অ্যাড্রেনাল গ্ল্যান্ডের অ্যাকচুয়ালি দুইটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে কর্টেক্স রিজিয়ন, একটা হচ্ছে ইনার মেডুলার রিজিয়ন। কারণ আমরা জানি কিডনিও যদি তোমরা পড়ে থাকো, কিডনিরও কিন্তু এরকম দুইটা ভাগ, তাই না? আউটার পার্টটাকে আমরা কিডনির কর্টেক্স বলি, ভিতরটাকে বলি মেডুলা, ঠিক আছে? তো ওর যেহেতু গ্ল্যান্ডটাও সেম ওয়েতেই মেনটেন করে, বাইরের পোর্শনটার নাম হচ্ছে কর্টেক্স, ভিতরের পোর্শনটার নাম হচ্ছে মেডুলা, এবং এরা দুজন কমপ্লিটলি ডিফারেন্ট হরমোন নিয়ে ডিল করে। ইটস নট লাইক দ্যাট যে ওরা একই জিনিস কাজ করে না, ওদের কাজও ডিফারেন্ট, ওদের জায়গাও ডিফারেন্ট। As many as 50 steroid hormones, namely adrenocorticosteroids, produced by adrenal cortex have been identified. তো হচ্ছে adrenal cortex থেকে 50টা স্টেরয়েড হরমোন রিলিজ হয়, ঠিক আছে, এখন পর্যন্ত আইডেন্টিফাইড হয়েছে। এর চেয়েও বেশি থাকতে পারে, আমরা তো এখনো অনগোয়িং রিসার্চ অনেক কিছুতেই চলছে। So however, only a few of them possesses biological activity. যদিও 50টা বের হয়, তার মধ্যে অল্প কিছু অ্যাকচুয়ালি হচ্ছে যাদের বায়োলজিক্যাল অ্যাক্টিভিটি আছে। তো এরপর আমরা চলে যাচ্ছি ক্লাসিফিকেশন। তো বেসিক্যালি অ্যাড্রেনাল কর্টেক্স থেকে যে হরমোন গুলা বের হয়, এরা সবাই স্টেরয়েড হরমোন, এবং এদের একটা জেনারেল নাম আছে, জেনারেল নামটা হচ্ছে অ্যাড্রেনোকর্টিকোস্টেরয়েড। যেহেতু স্টেরয়েড এবং অ্যাড্রেনাল কর্টেক্স থেকে বের হচ্ছে, তাই একসাথে নামটাকে জোড়া লাগায় বলে অ্যাড্রেনোকর্টিকোস্টেরয়েড। তার মানে অ্যাড্রেনোকর্টিকোস্টেরয়েড নামটা শুনলেই তোমরা ক্লিয়ার যে এই হরমোনগুলো সব হচ্ছে অ্যাড্রেনাল কর্টেক্সের হরমোন। So adrenocorticosteroids are classified into 3 groups according to their dominant biological action. তাদের বায়োলজিক্যাল অ্যাকশন অনুযায়ী আবার তাদেরকে তিনটা বড় বড় গ্রুপে ভাগ করা হয়েছে। However, there is some overlap in their function. যদিও মানে যেমন একটা হচ্ছে গ্লুকোকর্টিকয়েড, একটা হচ্ছে মিনারেলোকর্টিকয়েড, ঠিক আছে, দুইটা আলাদা গ্রুপ, বাট সামহাউ ওদের বায়োলজিক্যাল যে ফাংশন সেগুলোর মধ্যে কিছু ওভারল্যাপ আছে। লাইক গ্লুকোকর্টিকয়েড এমন কিছু ফাংশন করে যেটা দেখা গেছে মিনারেলোকর্টিকয়েডও সামটাইমস করে, এই জন্য ওই কথাটা বলেছে। তো আমাদের প্রথম ক্লাসটাই হচ্ছে গ্লুকোকর্টিকয়েড। তো দিস আর 21 কার্বন স্টেরয়েড, মানে এই স্টেরয়েড যে তোমরা তোমরা কি কোলেস্টেরলের স্ট্রাকচারটা দেখেছো কখনো? স্টেরয়েডের কিন্তু বেসিক স্ট্রাকচারটা হচ্ছে কোলেস্টেরলের স্ট্রাকচার, তো ওইখানে দেখলে বুঝবো ওখান থেকে অনেক মডিফিকেশন আছে, কিন্তু এটা কোর স্ট্রাকচার, অনেকগুলা রিং স্ট্রাকচার একসাথে ফিউজড অবস্থায় থাকে। তো ওরটা হচ্ছে 21টা কার্বন বিশিষ্ট এরকম স্ট্রাকচার, প্রডিউস মোস্টলি বাই জোনা ফ্যাসিকুলাটা, জোনা ফ্যাসিকুলাটা, ঠিক আছে? এই নামগুলো অবশ্যই মনে রাখবা, কারণ হচ্ছে কি হলো তোমাদের কিন্তু এমসিকিউ থাকে, কুইজ বলো নিট বলো দুটাতেই এমসিকিউ থাকবে। তো এই নামগুলো বেশি ইম্পর্টেন্ট, এগুলো মাথায় রাখবে। তো ও হচ্ছে প্রডিউস হয় হচ্ছে জোনা ফ্যাসিকুলাটা থেকে। দে এফেক্ট গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড অ্যান্ড ফ্যাট মেটাবলিজম। They affect glucose, amino acid and fat metabolism in a manner that is opposite to the action of insulin. So ও হচ্ছে গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড এবং ফ্যাট মেটাবলিজমের উপর ইনসুলিনের যে ইফেক্ট, ইনসুলিনের ইফেক্টটা কি বলতো এদের উপরে? তোমরা কি জানো ইন জেনারেল ইনসুলিন কি কাজ করে? একদম একবারে একটা কথা বলতে পারবে? এই জাহাঙ্গীর কবিরের ভিডিও দেখো না তোমরা ইউটিউবে? গ্লুকোজটা ভেঙে দেয়। জি ম্যাম, দেখি। তো উনি তো বারবার করে বলে যে ইনসুলিন কি হরমোন বলো তো, ইনসুলিনকে কেন খারাপ বলে? কিন্তু অনেক ইনসুলিনের অপশন, ইনসুলিন হচ্ছে বেসিক্যালি একটা স্টোরেজ টাইপের হরমোন। ওর টেন্ডেন্সি হচ্ছে সবকিছু স্টোর করা, এখানে ঢুকায় রাখবো, ওখানে ঢুকায় রাখবো, ফ্যাট ঢুকায় রাখবে, অ্যামাইনো অ্যাসিড ঢুকায় রাখবে, কিছু ভাঙতে দিবে, সব স্টোরেজ মোডে চলে যায়। যখন ইনসুলিন হাই হয়ে যায় বডি তখন স্টোরেজ মোডে চলে যায়। তাহলে গ্লুকোকর্টিকয়েড কি করতেছে? উল্টা কাজটা করতেছে, ও সবকিছু ভেঙে ফেলার টেন্ডেন্সি। So cortisol, also known as hydrocortisone, is the most important glucocorticoid in humans. ঠিক আছে, কর্টিসলের নাম আমরা কেন বলি সবসময় বলো তো? কোন জিনিসটার সাথে কর্টিসলের কথা খুব উঠে আসে? বলে না যে অনেক স্ট্রেস কন্ডিশনে থাকলে কর্টিসল লেভেল হাই হয়ে যায়। তুমি যখন অনেক স্ট্রেসে থাকো, ফাইট অর ফ্লাইটে থাকো, লাইক তোমাকে জীবন মরণ সমস্যা আর খুব স্ট্রেসে আছে, তখন যে জিনিসটা হয় তোমার কর্টিসল লেভেল অনেক ইনক্রিজ করে যায়, ঠিক আছে? এটা স্ট্রেসের সাথে অনেক ডিরেক্টলি সম্পর্কিত। তো কর্টিসল লেভেলটা ইউজুয়ালি হচ্ছে তোমার স্ট্রেস ইনডিউস করে, ঠিক আছে? এই হরমোনটা স্ট্রেসের সাথে রিলেটেড এবং ও হচ্ছে
সবচেয়ে ইম্পর্টেন্ট গ্লুকোকর্টিকয়েড। কর্টিকোস্টেরন ইজ প্রিডমিনেন্টলি ফাউন্ড ইন র্যাট। ঠিক আছে, কর্টিকোস্টেরনটা আবার হচ্ছে গিয়ে হলো কর্টিসলেরই আরেকটা ভ্যারাইটি, যেটা আবার পাওয়া যায় হচ্ছে ইঁদুরের মধ্যে, আমাদের মধ্যে না, সবচেয়ে বেশি পাওয়া যায় হচ্ছে গিয়ে হলো ইঁদুরের মধ্যে। এটা তো গেল গ্লুকোকর্টিকয়েড। এরপরে সেকেন্ড ক্লাসিফিকেশনটা হচ্ছে মিনারেলোকর্টিকয়েড। So these are also 21 carbon containing steroid. এদেরও কার্বন সংখ্যা 21টা। Produced by Zona glomerulosa. Glomerulosa. আগেরটা কি ছিল? Zona fasciculata। এবারটা হচ্ছে Zona glomerulosa। ঠিক আছে, তাহলে এটা থেকে দেখ কিডনির কিন্তু অনেক মিল আছে। তোমরা ফিজিওলজিতে কিডনি পড়ছিলা নাকি তার আগেই হচ্ছে গিয়ে হলো চলে আসছিল করোনা সিচুয়েশন? শোনা যাচ্ছে না কথা? ম্যাম শুধু এই ফিজিওলজিতে ইউরিনারি সিস্টেমের ইয়েটা পড়ছিলাম, কিন্তু ডিটেইলসে ভাবে চলিনি। মানে তোমাদের কি ফিজিওলজি কি এর গত আগের টার্মে ছিল না? জি ম্যাম, থার্ড সেমিস্টারে ছিল। ওটাই তো, তোমরা তো মনে হয় ইয়া পর্যন্ত যেতেই পারো নাই। না, মিডের আগে তো হ্যাঁ, রেনাল সিস্টেম পর্যন্ত যেতেই পারো না, বাট রেনাল সিস্টেম পড়লে তোমরা কিডনির ভিতরে দেখতে গ্লোমেরুলাই একটা জায়গা আছে। ঠিক আছে, তো এই যে যখনই হচ্ছে আমরা এই অ্যাড্রেনাল গ্ল্যান্ডটা নিয়ে পড়ি, এটার সাথে অ্যাকচুয়ালি আমাদের কিডনিটা অনেক ওতপ্রোতভাবে জড়িত। তো কিডনির যে গ্লোমেরুলার কাছে যে জায়গাটা, ওই জায়গাটার নামই হচ্ছে জোনা গ্লোমেরুলোসা। ঠিক আছে, তো অ্যাড্রেনাল গ্ল্যান্ডের যে জায়গাটা ওইখানে পড়েছে সেই জায়গাটার নামই হচ্ছে জোনা গ্লোমেরুলোসা। ঠিক আছে, তো ওই জায়গাটা থেকে বেসিক্যালি মিনারেলোকর্টিকয়েড গুলা তৈরি হয়। ঠিক আছে, তো দে রেগুলেট ওয়াটার অ্যান্ড ইলেকট্রোলাইট ব্যালেন্স। যেহেতু ইলেকট্রোলাইট ব্যালেন্সটা করে, ওখান থেকে নামটা আসছে। আমরা জানি ইলেকট্রোলাইট হচ্ছে বেসিক্যালি ওই মিনারেল গুলা, লাইক সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, এগুলাই হচ্ছে আমাদের ইলেকট্রোলাইট। তো এগুলো তো এক অর্থে মিনারেল, তাই না? এরা যখন হচ্ছে গিয়ে হলো পজিটিভ বা নেগেটিভ চার্জ আকারে থাকে তখন এদেরকে আমরা ইলেকট্রোলাইট বলি। বাট যখন এরা হচ্ছে গিয়ে হলো লাইক সোডিয়াম যখন ধাতু আকারে থাকে ওটাকে আমরা বলি মিনারেল। তো যেহেতু ও হচ্ছে ডিরেক্টলি মিনারেল দিয়ে কাজ করে, তাই ওর নাম হচ্ছে মিনারেলোকর্টিকয়েড। তার মানে ও টোটালি ওয়াটার অ্যান্ড ইলেকট্রোলাইটের যে ব্যালেন্স আছে বডিতে, সেহেতু সে কিডনির সাথে গ্ল্যান্ডটা, কিডনিটা অবভিয়াসলি কিডনির কাছে তো ওর একটু কাহিনী থাকবে, তাই না? কিডনির কাজ কি? এই ওয়াটার এবং ইলেকট্রোলাইট নিয়ে তো কিডনি কাজ করে, তাই না? পিউরিফিকেশন। তো ওখানে ওর হচ্ছে কাজটা করতে হয় যে ওয়াটার আর ইলেকট্রোলাইট ব্যালেন্সটা ওই রেগুলেট করে। তো একটা আছে অ্যালডোস্টেরন, ও হচ্ছে মিনারেলোকর্টিকয়েডদের মধ্যে সবচেয়ে বেশি প্রমিনেন্ট। তাহলে গ্লুকোকর্টিকয়েডদের মধ্যে সবচেয়ে বেশি প্রমিনেন্ট কে ছিল বলো তো? এই মাত্র পড়া। কর্টিসল। কর্টিসল ছিল গ্লুকোকর্টিকয়েডদের মধ্যে সবচেয়ে বেশি প্রিডমিনেন্ট, আর অ্যালডোস্টেরন হচ্ছে মিনারেলোকর্টিকয়েডদের মধ্যে সবচেয়ে বেশি প্রিডমিনেন্ট। এরপর হচ্ছে থার্ড গ্রুপটা অ্যান্ড্রোজেন অ্যান্ড ইস্ট্রোজেন। So the innermost adrenal cortex, zona reticularis, produces small quantities of androgen, যেটা হচ্ছে 19 কার্বন বিশিষ্ট, আর হচ্ছে ইস্ট্রোজেন যেটা হচ্ছে 18 কার্বন বিশিষ্ট। এর আগে আমরা দেখেছি গ্লুকোকর্টিকয়েড, মিনারেলোকর্টিকয়েড দুটোই ছিল 21 কার্বন বিশিষ্ট, কিন্তু অ্যান্ড্রোজেন অ্যান্ড ইস্ট্রোজেন একটা হচ্ছে 19 কার্বন আর একটা হচ্ছে 18 কার্বন। So these hormones affecting sexual development and functions are mostly produced by gonads. ঠিক আছে, এই হরমোনগুলো হচ্ছে সেক্সুয়াল ডেভেলপমেন্ট এন্ড ফাংশনে কাজ করে, বাট এরা যতটা না অ্যাড্রেনাল কর্টেক্স থেকে তৈরি হয় তার চেয়ে অনেক বেশি তৈরি হয় গোনাড থেকে। তাহলে আমরা কিছু হরমোন পেলাম যেগুলো হচ্ছে আমাদের গোনাড থেকেও তৈরি হয়, আবার আমাদের অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকেও তৈরি হয়। তো ডিহাইড্রোএপিঅ্যান্ড্রোস্টেরন, a precursor for androgens, is synthesized in adrenal cortex. ঠিক আছে, তো বেসিক্যালি যেটা হয়, অ্যান্ড্রোজেনটা ডিরেক্টলি এখানে তৈরি হয় না, তৈরি হয় হচ্ছে প্রিকারসারটা ডিহাইড্রোএপিঅ্যান্ড্রোস্টেরন। এগুলো যখন আমরা আবার গোনাডের হরমোন করতে যাব তখন আরেকটু ক্লিয়ার হয়ে যাবে যেগুলো কিভাবে একই সাথে কাজ করছে, মানে কিভাবে কোরিলেশনটা মেনটেন হচ্ছে। এটা হচ্ছে গিয়ে হলো তৈরি হয় অ্যাড্রেনাল কর্টেক্সে। এ পর্যন্ত কারো কোনো সমস্যা আছে? না ম্যাম, সমস্যা নাই। আচ্ছা, তোমরা কি সবাই এসছো? তাহলে না মানে আমি ইয়ার কথাটা বলে ফেলতাম, মিডের বর্ণনাটা দিয়ে দিতাম। সবাই কি আছো? জি ম্যাম। তাহলে মিডের কোয়েশ্চেনের টাইপটা আমি বলে দিই। ফার্স্টে বলে দিচ্ছি মিডের সিলেবাস। মিডের সিলেবাস আগেই বলে দিয়েছিলাম, আমি থাইরয়েড হরমোন পর্যন্ত দিয়েছিলাম।
ঠিক আছে, ওইটাই থাকবে। তো ফার্স্ট স্লাইডটা যেটার উপর কুইজ দিয়েছিলে, এরপরে হচ্ছে হাইপোথ্যালামিক হরমোন। অ্যাসাইনমেন্ট না, জাস্ট আমি যেটুকু পড়িয়েছি, আমার হাইপোথ্যালামিক হরমোনের স্লাইডটুকু পড়লেই হবে, এর বাইরে কিচ্ছু পড়তে হবে। তো হাইপোথ্যালামিক হরমোন, পিটুইটারি হরমোন, থাইরয়েড হরমোন। ঠিক আছে, পিটুইটারির মধ্যে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র দুইটাই থাকবে। তো টোটাল পিটুইটারি এবং থাইরয়েড এই পর্যন্ত হচ্ছে তোমাদের মিডের সিলেবাস। আর মিডের কোয়েশ্চেন টাইপ হচ্ছে, এটা অ্যাকচুয়ালি আমাকে বলে কিছু লাভ নেই, এটা একদম ডিরেক্টলি ভিসি স্যার বলে দিয়েছে যে কোয়েশ্চেন টাইপ কিভাবে হবে ডিন স্যারের সাথে। 5 মার্ক থাকবে তোমাদের এমসিকিউ, 5 মার্ক থাকবে তোমাদের ফিল ইন দ্য গ্যাপ, আর 10 মার্কস থাকবে তোমাদের ইনোভেটিভ কোয়েশ্চেন অ্যান্সার। এটা ব্রড কোয়েশ্চেন হতে পারে, শর্ট কোয়েশ্চেন হতে পারে, ম্যাচিং হতে পারে, এনিথিং, ইটস আপ টু দ্য টিচার, আমার উপর এটা আমি কি করব। এটা হচ্ছে গিয়ে হলো জাস্ট কাইন্ড লাইক আ সারপ্রাইজ, ব্রড কোয়েশ্চেন শর্ট কোয়েশ্চেন এনিথিং হতে পারে, ইনোভেটিভ হবে। আর বাকি 10 মার্ক থাকবে হচ্ছে এমসিকিউ তে 5 মার্ক আর ফিল ইন দ্য গ্যাপসে 5। এখন যেটা হবে, কোয়েশ্চেনটা আমরা করব হচ্ছে ওয়ার্ড ফাইল আকারে, দেন হচ্ছে এরকম জুমে আমরা এটা শেয়ার করে দিব। ঠিক আছে, জুমে আমরা জিনিসটা শেয়ার করে দিব। আর তোমরা হচ্ছে গিয়ে হলো পরীক্ষাটা A4 সাইজের পেপারে দিবা, তোমরা হাতে লিখবা, লিখে 1 ঘন্টায় পরীক্ষা শেষ করে দেন ওটাকে ক্যাম স্ক্যানার দিয়ে পিডিএফ বানাবা, নট ইমেজেস। ক্যাম স্ক্যানার দিয়ে ফার্স্টে ওটাকে ছবি তুলে পিডিএফ বানাতে হবে। পিডিএফ বানিয়ে অরবিটের যে এক্সাম সেকশন আছে ওখানে আপলোড করে দিতে হবে উইদিন 5 to 10 মিনিট। তোমাদের 1 ঘন্টা শেষ হওয়ার পরও এক্সট্রা 5 থেকে 10 মিনিট দেওয়া হবে জাস্ট জিনিসটা ক্যাম স্ক্যানারে পিডিএফ বানায় আপলোড করার জন্য। ঠিক আছে, এরপরে জিনিসটা ক্লোজ হয়ে যাবে, আর কোনো সাবমিশন অ্যাকসেপ্ট করা হবে না। আর আরেকটা যেটা আমরা টিচাররা একটু ভয় পাচ্ছি যে অরবিট তো অফেন ফেল করে ক্লাস নেওয়ার সময়, কিন্তু মিডটার্ম তো অনেক সেন্সিটিভ একটা ইস্যু, 20 মার্কের একটা পরীক্ষা। তো এখানে যাতে তোমাদের কোনো প্রবলেম না হয় সেক্ষেত্রে আমি এক্সট্রা করে একটা গুগল ফর্মও তোমাদেরকে লিঙ্কে দিয়ে রাখবো। তোমাদের কারো যদি মনে হয় যে হ্যাঁ অরবিটে আমারটা সাবমিট হচ্ছে না, তাহলে ওই টাইমের মধ্যে অবশ্যই তোমরা আমার ওই দেওয়া গুগল ফর্মে ঢুকে তোমাদের নাম এবং আইডি দিয়ে সাথে সাথে ওই ফাইলটা ওখানে আপলোড করে দেবে। সেক্ষেত্রে মানে কোনো চান্সেস নাই যে অরবিটা যদি মিস হয়েও যায়, সেক্ষেত্রে গুগল ফর্ম আছে, আমি দুটো থেকেই মিলিয়ে দেখবো যে কারোটা যদি কোনো মিস হয় অরবিটে, আমি দেখবো যে গুগল ফর্মে তারটা আছে, থাকলে আমি ওখান থেকে নিয়ে তাকে জাজ করি। এবার তোমরা কোশ্চেন থ্রো করতে পারো তোমাদের যা যা জানা। ম্যাম গেলান সহ কি থাকবে 4টা? কি সহ? গেলান মানে প্রথম টপিক ছিল যেটা গ্ল্যান্ড ম্যাম, ওই যে এক্সোক্রাইন গ্ল্যান্ড, এন্ডোক্রাইন গ্ল্যান্ড, হ্যাঁ, প্রথম চ্যাপ্টার তো থাকবে, ইন্ট্রোডাকশন আমি তো বলে নিলাম, একদম লেকচার 1 থেকে থাইরয়েড গ্ল্যান্ড পর্যন্ত। আচ্ছা, তার কারো বলো। 3টা হরমোনের কথা বলছিলেন, হাইপোথ্যালামিক হরমোন, পিটুইটারি হরমোন, আর একটা হরমোনের কি কথা বলছিলেন? থাইরয়েড। থাইরয়েড হরমোন। মানে তোমরা জাস্ট এভাবে মনে রাখো, তোমাদেরকে তো এর আগ পর্যন্ত মানে অ্যাড্রেনালের আগ পর্যন্ত যা যা পড়িয়েছি, আজকের লেকচারের আগ পর্যন্ত যা যা পড়িয়েছি পুরাটা মিডে থাকবে। জি ম্যাম। জি ম্যাম। আর কোশ্চেন হচ্ছে গিয়ে হলো ইনোভেটিভ পোর্শন যেটা হবে ওটা হচ্ছে অবশ্যই লিখিত হবে এবং বড় বড় কোশ্চেন হবে, তো অতটা গায়ে লিখতে পারবা না, একটু তাড়াতাড়ি লিখতে হবে। ফার্স্টে আমি বলবো প্রথমেই কোশ্চেনটা পড়ে ফেলবা। ঠিক আছে, কোশ্চেনটা পড়ে ফেলবা, পড়ে ফেলেই বুঝতে পারবা তুমি যে কতক্ষণ লাগায় তোমাকে লিখতে হবে বেসিক্যালি। আমি কোশ্চেন একদম ছোট করব না, সো দ্যাট মানে দেখা দেখি সুযোগ খুব কমই পাবা আসলে, কারণ সামনে অনেক কিছু থাকবে, অনেক কিছু ইচ্ছা হবে যে এটা একটু বই খুলে দেখি, এটা একটু বই খুলে দেখি। বা সাথে কথা ওটা বললে যে জিনিসটা হবে যে তোমরা লিখে ছাড়তে পারবা, কারণ আমি কম মার্কসে বড় বড় কোশ্চেন দিচ্ছি। ঠিক আছে, 1 ঘন্টা যাতে একদম পুরোপুরি ইউটিলাইজ হয় ওইরকম করে কোশ্চেন সেট আপ করা হবে। আর আমার যেগুলো এমসিকিউ থাকবে, ঠিক আছে, ওগুলোর মধ্যে হচ্ছে গিয়ে হলো আমি এখনো চেষ্টা করতেছি যে বিধান স্যারের সাথে কথা বলে যে কোনোভাবে কি ট্রু ফলসটাকে অ্যাড করা যায় নাকি, সেক্ষেত্রে এমসিকিউর বদলে আমি হয়তো বা ট্রু ফলস দেওয়ার চেষ্টা করবো। বাট এখন পর্যন্ত আমাদেরকে অ্যাকচুয়ালি এমসিকিউ দিতে বলা হয়েছে, তো ওইরকম কিছু হলে আমি তোমাদেরকে জানাই যে ট্রু ফলস তো মানে আলটিমেটলি পড়ে আসতে তো যে কোনো জিনিসই পারবা, বাট ফিল ইন দ্য গ্যাপস উইল বি সেম। ঠিক আছে, এবং ফিল ইন দ্য গ্যাপস কিন্তু মাল্টিপল গ্যাপস থাকতে পারে, লাইক একটা সেন্টেন্সের মধ্যে ডাবল গ্যাপ সেম নাম্বার ক্যারি করবে, লাইক দুইটা মিলে 1 ক্যারি করবে। ঠিক আছে, তুমি যদি একটা না পারো তাহলে তোমার 50% মার্কস কেটে দেওয়া হবে। এরকম গ্যাপস আমার দেওয়ার অনেক অভ্যাস হচ্ছে, ডাবল গ্যাপ। সিন্স হচ্ছে আমি ডাবল পেজে যেতে পারতেছি না, বিকজ হচ্ছে তোমাদের একটা সিঙ্গেল পেজের মধ্যে আমাদেরকে রাখতে হবে, তো দ্যাট শেয়ার করলে তোমরা দেখতে পারো। তো এই জন্য যে জিনিসটা হবে হয়তো বা একই লাইনের মধ্যে মাল্টিপল গ্যাপ চলে আসতে পারে। ঠিক আছে, তবে এইটুকু আমি বলে দিচ্ছি, ধরো ফিল ইন দ্য গ্যাপস এর 5টা কোয়েশ্চেন থাকবে, 5টার মধ্যে গ্যাপ যতগুলাই থাকুক নাম্বার ওটার মধ্যে একই থাকে। যদি 3টা গ্যাপ থাকে তাহলে হয়তো বা আমি মার্ক ডিস্ট্রিবিউশন করবো 0.3 করে,
আর যদি হচ্ছে গিয়ে হলো ধরো দুইটা গ্যাপ থাকে তাহলে মার্ক ডিস্ট্রিবিউশন হবে 0.54 এরকম করে। আর এমসিকিউতে একটা অ্যাডেড যে জিনিসটা থাকবে, মাল্টিপল অ্যান্সার থাকতে পারে, ঠিক আছে? আগের বার আমি যেটা করেছিলাম যে একটাই অ্যান্সার, একটাই তোমরা দেখাবে, একটাই কারেক্ট অ্যান্সার। এবার নট নেসেসারিলি চারটাই কারেক্ট হতে পারে, তিনটা কারেক্ট হতে পারে, দুইটা কারেক্ট হতে পারে, একটা কারেক্ট হতে পারে, ঠিক আছে? এরকম ওভারল্যাপিং কোয়েশ্চেন থাকতে পারে। এই হচ্ছিল আমি টোটাল আইডিয়াটা দিয়ে দিলাম। এবার তোমাদের কি আর কোনো কোয়েশ্চেন আছে, নাহলে আমরা পড়ায় চলে যাবো? ম্যাম এটার আনসার কি শুধু যদি আমরা এই গ্যাপ যেটা শূন্যস্থান এটা শুধু 2-এর এ বা বি এইভাবে লিখে দিলে হবে, না কোশ্চেন সহ লিখতে হবে? জিনিসটা হচ্ছে কি, আমার কাছে মনে হয় যে কোশ্চেন তো লেখা ভালো, তাই না? লিখলে হয় কি যে তোমাদের মানে সুবিধা হয়, ভুল হওয়ার চান্স কম হয়, কারণ নাম্বারিং এ তোমরাই অফেন ভুল করে ফেললে ওটা ঝামেলা হতে পারে। বাট যদি তোমাদের কাছে মনে হয় যে না, যেমন এমসিকিউর কোশ্চেন তোলার তো কোনোই মানে হয় না, ওটা তো ডেফিনেটলি তোমরা জাস্ট অ্যান্সারটাই লিখবে। বাট আমি চাই যে তোমরা ইয়াটা লিখো, মানে ফিল ইন দ্য গ্যাপসটা তুলে লিখো, ঠিক আছে? বাট এমসিকিউ তুলে লেখার দরকার নেই, ওখানে জাস্ট মানে কারেক্ট ওয়ার্ড গুলো তুলে দিলেই হবে, নাম্বার সূত্র। ধরো আমি 1-এ দিলাম একটা অপশন, 2-এ দিলাম একটা অপশন, তুমি শুধু 1-2 লিখবে না, 1-এর পাশে আমি অপশনটা যেটা দিয়েছি এমসিকিউতে ওটা লিখবে, শুধু কোয়েশ্চেনটা তুলতে হবে। কিন্তু ফিল ইন দ্য গ্যাপসটা আমি চাই যে তোমরা লিখো, মানে ম্যাম একটা কথা ছিল। হ্যাঁ বলো। ম্যাম আমরা তো চেষ্টা করবো যে ফিল ইন দ্য গ্যাপস সম্পূর্ণ তোলার জন্য। এখন যদি বাই চান্স টাইমে যদি না হয়, হ্যাঁ, টাইমে যদি না সেক্ষেত্রে- হয়, ইন দ্যাট কেস মানে আমি তো এই জন্য বলেই নিলাম যে অ্যাপ্রিসিয়েট করবো, যদি একান্তই না হয় তখন না করবো। ঠিক আছে ma'am, ওটা তো তোমারই আন্দাজ থাকবে যে তোমার পরীক্ষায় কতটুকু টাইম লাগবে। ঠিক আছে ma'am। তো এরপরে হচ্ছে গিয়ে হলো আর আর কারো কোনো কোয়েশ্চেন আছে, কিছু জানার আছে? Okay, না থাকলে আমরা সিনথেসিসে চলে যাচ্ছি। তো সিনথেসিস অফ অ্যাড্রেনোকর্টিকোস্টেরয়েড, মানে অ্যাড্রেনোকর্টিকোস্টেরয়েড কিভাবে বানানো হয়। কোলেস্টেরল ফার্স্টেই দেখো, আমরা বারবার বলছি স্টেরয়েড, আমি কিন্তু বলে দিয়েছিলাম যে যে কোনো স্টেরয়েডের প্রিকরসর মলিকিউলটা হচ্ছে কোলেস্টেরল। ইউজুয়ালি কোলেস্টেরল থেকে যে কোনো স্টেরয়েড তৈরি হয়, কারণ কোলেস্টেরলের স্ট্রাকচারটাই হচ্ছে কোর স্ট্রাকচার। তো এটাও স্বভাবতই কোলেস্টেরল থেকেই হয়। So cholesterol undergoes cleavage with an elimination of a 6-carbon fragment to form pregnenolone. ঠিক আছে, ওর একটা ক্লিভেজ হয়, সাথে সাথে একটা এলিমিনেশনও হয়, 6 কার্বন একটা ফ্র্যাগমেন্ট এলিমিনেটেডও হয়ে যায়। হয়ে যাওয়ার পরে যে জিনিসটা ফর্ম করে সেটা হচ্ছে প্রেগনেনোলোন। এটার একটা ফ্লোচার্ট বইতে আছে, তোমরা চাইলে পড়ার সময় বই থেকে মিলিয়ে মিলিয়ে পড়তে পারো, কিন্তু ওটা আমি স্লাইডে ইনক্লুড করিনি বিকজ এটা একটা বিশাল বড় পাথওয়ে, ঠিক আছে? আমার মনে হয় না, আমার তো মনে হয় কোর্সটা অলরেডি অনেক বড়, এত বড় একটা পাথওয়ে দিয়ে মানে আর কনফিউজ করার মানে হয় না। তবে খুবই বেটার হতো যদি তোমরা মানে পাথওয়ে দিয়ে পড়তে পারতে, ওখানে সুন্দর করে চিত্র আঁকা আছে, বাট এটা বইতে আছে। তোমরা চাইলে হেল্প লাগলে সত্যনারায়ণের ওই, এটা তো চ্যাপ্টার একই, পুরো হরমোনের তো একটাই চ্যাপ্টার, থাইরয়েডের পরের পোর্শনটাই হচ্ছে অ্যাড্রেনাল হরমোনের, তো ওখানে চাইলে ওখানে ফিগার নাম্বার আছে, তোমরা দেখে নিতে পারো, ঠিক আছে? So pregnenolone is the common precursor for the synthesis of all steroid hormones. তাহলে আমরা এইটুকু বুঝলাম যে কোলেস্টেরলের ফার্স্টে ক্লিভেজ হয়, তারপর একটা 6 কার্বন ফ্র্যাগমেন্ট এলিমিনেটেড হয়, হয়ে হচ্ছে একটা কম্পাউন্ড তৈরি হয় যেটা নাম হচ্ছে প্রেগনেনোলোন। এই প্রেগনেনোলোনটা হচ্ছে একটা কমন প্রিকারসর, সব স্টেরয়েড হরমোন এই প্রেগনেনোলোন থেকেই তৈরি হয়। So conversion of cholesterol to pregnenolone is catalyzed by cytochrome P45 side chain cleavage enzyme, and this reaction is promoted by ACTH. ACTH মানে কি? অ্যাড্রেনোকর্টিকোস্টেরয়েড হরমোন। এটা কোথা থেকে বের হয়? অ্যাড্রেনোকর্টিকোস্টেরয়েড হরমোন বের হয় পিটুইটারি হরমোন থেকে, পিটুইটারি হরমোন থেকে না, পিটুইটারি গ্ল্যান্ড থেকে। সরি পিটুইটারি গ্ল্যান্ড। হ্যাঁ ঠিক আছে, তার মানে হচ্ছে অবভিয়াসলি এখানে ACTH এর একটা ইফেক্ট থাকবে, কারণ আমরা জানি পিটুইটারি হরমোনে গিয়ে গ্ল্যান্ডের হরমোনগুলোকে ইনফ্লুয়েন্স করে। তো ACTH হচ্ছে বেসিক্যালি কাজটা করে যে কোলেস্টেরল থেকে প্রেগনেনোলোনের কনভার্সনটা করতে হচ্ছে হেল্প করে ACTH। So the enzymes hydroxylases, dehydrogenases or isomerases and lyases, এই তিনটা এনজাইম associated with mitochondria or electroplasmic reticulum are responsible for the synthesis of steroid hormone. তাহলে আমরা জানি স্টেরয়েড হরমোনের জন্য আমরা পেয়ে গেছি তিনটা এনজাইম, কি? হাইড্রক্সিলেজেস, ডিহাইড্রোজেনেসেস অর আইসোমেরেজেস এন্ড লায়াজেস। এই এনজাইমগুলো এরা আবার কাদের সাথে অ্যাসোসিয়েটেড? মাইটোকন্ড্রিয়া অর এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাথে। এরাই মেইনলি রেসপন্সিবল ফর দ্য সিনথেসিস অফ
স্টেরয়েড হরমোন। তোমরা যদি পাথওয়েটা দেখো আরো ক্লিয়ার হয়ে যাবে যে এনজাইমগুলো কোথায় কোথায় কাজ করে। ঠিক আছে, বড় পাথওয়ে তো, এক একটা রিঅ্যাকশনে এক একটা এনজাইম কাজে। কেউ কিছু বলবে? আচ্ছা, তো এরপরে হচ্ছে এটা হচ্ছে সিনথেসিস। আমি আবার বলে দিচ্ছি, পাথওয়ের কোনো দরকার নেই, এইটুকু পড়লেই হবে। ঠিক আছে, মনে করে এইটুকু পড়লেই হবে যে ফার্স্টে কোলেস্টেরল থেকে কিভাবে প্রেগন্যানোলন হয়, আর প্রেগন্যানোলন থেকে হচ্ছে বাকি সব স্টেরয়েড হয়। এখন এই যে কনভার্সনটা হচ্ছে কোলেস্টেরল থেকে প্রেগন্যানোলন, এখানে কোন এনজাইমটা কাজে লাগছে এবং এটাকে কে প্রমোট করছে, এবং লাস্টলি কোন কোন এনজাইম বেসিক্যালি প্রেগন্যানোলন থেকে স্টেরয়েড হরমোন সিনথেসিসের জন্য দায়ী। এই 4টা পয়েন্ট লিখতে পারলেই হয়েছে। তো এরপরে আসছে হচ্ছে বায়োকেমিক্যাল ফাংশনস অফ অ্যাড্রেনোকর্টিকোস্টেরয়েড। তো ফার্স্টেই হচ্ছে ফাংশন অফ গ্লুকোকর্টিকয়েড। গ্লুকোকর্টিকয়েডস এর ফাংশন গুলো কি? তো এখন 1, 2, 3, 4 আমরা যেগুলো পড়বো সেগুলো সব হচ্ছে গ্লুকোকর্টিকয়েডের ফাংশন। এরপরে আসবে মিনারেলোকর্টিকয়েডের ফাংশন। So the important glucocorticoids are cortisol, cortisone, corticosterone. They bring about several biochemical functions in the body. ঠিক আছে? So first হচ্ছে কার্বোহাইড্রেট মেটাবলিজমের উপর ওর effect on carbohydrate metabolism. So glucocorticoids promote the synthesis of glucose. This is brought about by increasing the substrate and enhancing the synthesis of phosphoenol pyruvate carboxykinase. এগুলো অনেক ডিফিকাল্ট লাগবে এখন, কারণ এগুলো হচ্ছে তোমাদেরকে পড়াবে যখন মেটাবলিজম 1 শুরু করবে। এই ফসফোইনল পাইরুভেট, তারপর হচ্ছে কার্বক্সিকাইনেজ, এগুলো সবগুলা হচ্ছে মেটাবলিক পাথওয়ের এক একটা এনজাইম, এক একটা সাবস্ট্রেট। ওখানে পড়তে গেলেই তোমাদের মনে থাকবে। তো কার্বক্সিকাইনেজ হচ্ছে রেট লিমিটিং এনজাইম অফ গ্লুকোনিওজেনেসিস। গ্লুকোনিওজেনেসিস আমি একবার বুঝিয়েছিলাম যে গ্লুকোজ ভেঙে ফেলার পরে যেসব কম্পোনেন্ট তৈরি হয় ওগুলাকে আবার জোড়া লাগিয়ে গ্লুকোজ তৈরির প্রসেসটাই হচ্ছে বেসিক্যালি গ্লুকোনিওজেনেসিস। ঠিক আছে, তো এটাকে ও খুব হচ্ছে গিয়ে হলো স্টিমুলেট করার চেষ্টা করে, কারণ আমরা জানি ও হচ্ছে ইনসুলিনের উল্টা। ইনসুলিন কি করতো? গ্লুকোজকে ইউটিলাইজ করতো, ভেঙে ফেলতো। ও কি করবে? উল্টা কাজ হচ্ছে ভেঙে ফেলার অপোজিট, গড়া। তাহলে সে হচ্ছে গ্লুকোজকে গড়ার চেষ্টা করে। ঠিক আছে, দ্য ওভারঅল ইনফ্লুয়েন্স of glucocorticoids on carbohydrate metabolism is to increase blood glucose concentration. তো ওর পুরা পারপাসটাই হচ্ছে ব্লাডে গ্লুকোজের কনসেন্ট্রেশন বাড়ায় দেওয়া, কারণ গ্লুকোনিওজেনেসিসের মাধ্যমে কি করতেছে? গ্লুকোজ সিনথেসিস করছে, তাই না? তো গ্লুকোজ সিনথেসাইজ হয়ে কোথায় থাকবে? ব্লাডের ভিতরে থাকবে। তো ব্লাডের ভিতরে যখন গ্লুকোজ যদি বেড়ে যায় তাহলে কি ব্লাডের গ্লুকোজের কনসেন্ট্রেশনও বেড়ে যাবে। তো ওর মেইন কাজটাই হচ্ছে গ্লুকোজ তৈরি করে গ্লুকোজের কনসেন্ট্রেশনটা যাতে ব্লাডে বেড়ে যায়। এখন তোমরা আমাকে বলো তো, এটা কি নেসেসারি? এই কাজটা যে ও করে, এটা কি দরকার আছে? কি মনে হয় তোমাদের, এটা কি মানে আজেরা কাজ করে নাকি দরকারে করে? নেসেসারি ম্যাম, অপকারী বেশি কোন অর্থে বলো তো, উপকারী। কেন তোমার গ্লুকোজের কনসেন্ট্রেশন বেশি দরকার ব্লাডে? ফার্স্টে একটু এভাবে চিন্তা করো, মাথাটা একটু খুঁজো। গ্লুকোজ যখন লো হয়ে যায় তখন তো ম্যাম হ্যাঁ, বডি কিসে চলে যায় বলো তো? গ্লুকোজ যখন লো হয়ে যায় বডি কিসে চলে যায়? শকে চলে যায় ম্যাম, স্ট্রেসে চলে যায়। আর আমরা বারবার কি বলছি, এটা কিসের সাথে রিলেটেড? স্ট্রেসের সাথে রিলেটেড। আবার তুমি ধরো তুমি একটা খুব বাজে সিচুয়েশনে পড়ে গেছো, ফাইট অর ফ্লাইটকে কি বল, তোমার আইদার ফাইটিং করতে হবে কারোর সাথে, তখন কি তোমার বডির মধ্যে কি এনার্জি দরকার না? তুমি যখন স্ট্রেসে থাকো তখন দেখবা নিজেকে অনেক বেশি এনার্জেটিক লাগে। লাইক কেউ তোমাকে হঠাৎ করে তেড়ে মারতে আসতেছে, তখন কি তুমি ভিজা বিড়ালটার মতো ওখানে দাঁড়ায় থাকো ম্যান্দামের? কোনোদিন ছিটকে সরে যাও। এই যে তোমার মধ্যে একটা রেসপন্স আসতেছে, এটা কিসের থেকে আসতেছে? স্ট্রেস থেকে। তো স্ট্রেস তোমার মধ্যে কি করে? এই যে এনার্জি লাগবে, এই সেলসটা কাজ করায় কি এই হরমোনগুলো, সো দ্যাট ইমিডিয়েটলি তোমার বডিতে যাতে গ্লুকোজ হ্রাস করে। আর আমরা জানি গ্লুকোজ হচ্ছে আমাদের মেইন এনার্জি সোর্স। এখন মনে হতে পারে ম্যাডাম স্ট্রেস কখন আসবে, কখন গ্লুকোজ তৈরি হবে, কখন? এগুলা বাবা বডির ভিতরে যখন হয় অনেক সুইফট প্রসেস। ঠিক আছে, মানে গ্লুকোজ তৈরি এখন মনে হচ্ছে আলাদা কত কাহিনী করে করতেছে, কিন্তু বডির মধ্যে এটা মিলি সেকেন্ডের মধ্যে তৈরি হয়ে যায়। তো যখন তোমার বডি স্ট্রেসে চলে যায় কোনো কারণে, এবার সেটা ফুড ডিপ্লেশনই হোক, কোনো মানে মারামারি হোক, যাই হোক, তোমার যেটা হয় প্রচুর এনার্জি দরকার হয়। তো তখন তো ইনসুলিনকে দিয়ে কোনো কাজ নাই, কারণ বডিতে তো কোনো গ্লুকোজ, তোমাকে গ্লুকোজ নিজের থেকে বানাইতে হবে। তখন হচ্ছে এই স্ট্রেস হরমোন গুলার সাথে এটাকে জুড়ে দেওয়া হয়েছে যে ভাই তুমি যখনই স্ট্রেসে যাবা তুমি এসেই এই কাজগুলা করা শুরু করে দিবে। So the biological actions of glucocorticoids generally oppose that of insulin. তার মানে ইনসুলিনের কাজগুলোকে অপোজ করে হচ্ছে গ্লুকোকর্টিকয়েড। তো এই পয়েন্টটা কি তোমরা বুঝতে পারছো? বুঝতে পারছি না। তো এরপরে হচ্ছে ইফেক্টস অন লিপিড মেটাবলিজম।
So glucocorticoids increases the circulating free fatty acids. This is caused by two mechanisms. এখন একটু মনে করে দেখো, আমি ফার্স্টে বলছিলাম যে ইনসুলিন বেসিক্যালি কি করে, ফ্যাট স্টোর করে। তুমি যদি ফ্যাট ব্রেকডাউন করতে চাও, তোমার যেটা করতে হবে, ইনসুলিনের লেভেলটাকে অলওয়েজ কমাইতে হবে। কারণ যখন তোমার বডিতে ইনসুলিন থাকবে, ও কোনো দিন ফ্যাটে হাত দিতে দিবে না, ও ফ্যাট ভাঙতে দিবেই না, ফ্যাটকে স্টোর করবে। তা আমরা তো জানি ওর অ্যাড্রেনোকর্টিকোস্টেরয়েডের গ্লুকোকর্টিকয়েডের স্টেরয়েডের কাজ হচ্ছে গিয়ে হলো ইনসুলিনের অপোজিং কাজ করা। তো ইনসুলিন যদি ফ্যাট গড়ে, তাহলে ওর কাজ কি হবে, ফ্যাট ভাঙা। তো এই জন্যই গ্লুকোকর্টিকয়েড কি করে, এখন ফ্যাট ভাঙলে কি হবে, লিপিড গুলো ভেঙে ভেঙে কি ফ্রি ফ্যাটি অ্যাসিডের পরিমাণ বেড়ে যাবে না, তার মানে ব্লাডে যে কোনো সার্কুলেটিং, এই কথাটার মানে হচ্ছে ব্লাডে বেড়ে যাওয়া, ঠিক আছে। ব্লাডে সার্কুলেশন মানে তো আমাদের ব্লাডে আছে, আর তো কিছু। তো ব্লাডে ফ্রি ফ্যাটি অ্যাসিডের পরিমাণটা ও কি করে, বাড়ায় দেয়। তো এটাও দুইটা মেকানিজমের মাধ্যমে করে। একটা হচ্ছে ইনক্রিজ ব্রেকডাউন অফ স্টোরেজ ট্রাইঅ্যাসাইল গ্লিসারল ইন অ্যাডিপোজ টিস্যু। অ্যাডিপোজ টিস্যুতেই বেসিক্যালি আমাদের সব লিপিডগুলো জমা থাকে, তো ওখানে ব্রেকডাউন করে ফেলে। আরেকটা হচ্ছে রিডিউস ইউটিলাইজেশন অফ প্লাজমা ফ্রি ফ্যাটি অ্যাসিডস ফর দ্য সিনথেসিস অফ ট্রাইঅ্যাসাইল গ্লিসারল। আর যেগুলো অলরেডি ফ্রি আছে, ওগুলাকে ওই স্টোরেজে যাইতেই দেয় না। লিপিড যে জমা করে যে পেটের ভিতরে অ্যাডিপোজ টিস্যুর ভিতরে রাখবে, ওইটাও করতে দেয় না। অ্যাট ফার্স্ট হচ্ছে যেগুলো আছে ওগুলা ভেঙে ফেলে, আর যেগুলো ফ্রি মুভিং ওগুলাকে গড়তেও দেয়। তো এই দুটা মেকানিজমের মাধ্যমে ও ব্লাডে ফ্রি ফ্যাটি অ্যাসিডের পরিমাণটা বাড়ায় দেয়। কোনো প্রবলেম এখানে? হ্যাঁ ম্যাম, প্রবলেম নেই, বুঝতে পারছি। এরপরে হচ্ছে ইফেক্টস অন প্রোটিন অ্যান্ড নিউক্লিক অ্যাসিড মেটাবলিজম। এখন তোমরা বলতে পারো যে ম্যাডাম প্রোটিন আর নিউক্লিক অ্যাসিড কেন একসাথে লিখতে? কারণ তোমরা যখন মেটাবলিজম 3 পড়বে, থার্ড ইয়ারের মনে হয় সেকেন্ড না লাস্ট সেমিস্টারে, তখন হচ্ছে তোমাদের মেটাবলিজম 3 পড়াবে। তখন নাইট্রোজেন মেটাবলিজম একটা কোর্স আছে, তখন তোমরা দেখবে প্রোটিন আর নিউক্লিক অ্যাসিড দুটাই অ্যাকচুয়ালি নাইট্রোজেন কম্পাউন্ড, তো তাই ওদের অ্যানাবলিজম, ক্যাটাবলিজম, টোটাল মেটাবলিজমটা একসাথে মানে একই রকম পাথওয়ে দ্বারা কন্ট্রোল হয়। এই জন্য দুটার উপরই মানে ফাংশনটা সবারই সেম হয়। So glucocorticoids exhibit both catabolic and anabolic effects on protein and nucleic acid metabolism, ঠিক আছে। তার মানে ওদের উপর দুই ধরনের ইফেক্টই আছে, ক্যাটাবলিকও আছে আবার অ্যানাবলিকও আছে। দে প্রমোট ট্রান্সক্রিপশন। ট্রান্সক্রিপশন মানে কি, আরএনএ সিনথেসিস। ডিএনএ থেকে আরএনএ সিনথেসিস হচ্ছে ট্রান্সক্রিপশন। তো ওরা হচ্ছে ট্রান্সক্রিপশনটাকে প্রমোট করে, আরেকটাকে প্রমোট করে প্রোটিন বায়োসিনথেসিস ইন লিভার। তার মানে লিভারে ওরা ট্রান্সক্রিপশন এবং প্রোটিন বায়োসিনথেসিসকে প্রমোট করে, মানে স্টিমুলেট করে, বেশি বেশি প্রোটিন সিনথেসিস হয়, বেশি বেশি আরএনএ সিনথেসিস হয়। So these anabolic effects of glucocorticoids are caused by the stimulation of specific gene. মানে এই অ্যানাবলিক ইফেক্টটা যে লিভারের উপর গ্লুকোকর্টিকয়েড দেখাবে, সেটাকে আবার স্টিমুলেট করে কিছু স্পেসিফিক জিনের এক্সপ্রেশন, ঠিক আছে। So glucocorticoids cause catabolic effects in extra hepatic tissue. এখন লিভারকে তো হেপাটিক, এটা তো জানি। তার মানে লিভারে যদি সে অ্যানাবলিক ইফেক্ট দেখায়, অন্য জায়গায় সে ক্যাটাবলিক দেখাচ্ছে, তাই লিখছে এক্সট্রা হেপাটিক টিস্যু। মানে লিভার ছাড়া অন্যান্য যেসব টিস্যু আছে লাইক মাসেল, এডিপোজ টিস্যু, বোনস, এগুলাতে কি করে, ও ক্যাটাবলিক ইফেক্ট দেখায়। তার মানে হচ্ছে গিয়ে হলো প্রোটিন সিনথেসিস করতেছে কোথায়, লিভারে। ভেঙে ফেলবে কোথায়, লিভারের বাইরে, মাসেলে মাসেলটা ভেঙে ফেলবে, কিন্তু লিভারে করবে, লিভারে উল্টা। তার মানে ও কিন্তু দুই জায়গায়, ওর কাজটা কি তাহলে কি এরিয়া ভিত্তিক হয়ে গেল না? একবার হচ্ছে লিভারে করতেছে অ্যানাবলিক কাজ, আর মাসেলে করতেছে ক্যাটাবলিক কাজ। তো এটা করার কারণটা কি, কারণ হচ্ছে গিয়ে হলো লিভার না ইউজুয়ালি আমাদের স্টোরেজের জন্য অনেক নেসেসারি। আমরা লিভারে সহজে ভাঙার, কিছুতে ভাঙার হাত দেয় না। লাইক তোমার যখন টাকা পয়সা দরকার হয়, তুমি কিন্তু চেষ্টা করো তোমার খুচরা টাকা খরচ করার। তুমি কি গিয়ে তোমার ডিপোজিট ভেঙে ফেলো? কেউ কিন্তু গিয়ে তার ব্যাংকের ডিপোজিটটা ভেঙে ফেলে না, কারণ ওগুলো হচ্ছে আমাদের দুর্দিনের সহায়, তাই না? লিভার হচ্ছে আমাদের সেই দুর্দিনের সহায়। তো ওর ভিতরে গিয়ে ক্যাটাবলিজম খুব কমই হয়। কিন্তু এই যে মাসেল, অ্যাডিপোজ টিস্যু, এরা পুরো আজাইরা, এরা হুদাই এইসব জিনিসপত্র স্টোর করার চেষ্টা করে। প্রথমে এই জন্য বডি হাত দেয় এদের উপরে, যে এদের থেকে ভাঙ। তো ভাঙলে কি হয়, দিস রেজাল্ট ইন এনহ্যান্স ডিগ্রেডেশন অফ প্রোটিন। তো যেহেতু ক্যাটাবলিক ইফেক্ট, তার মানে হচ্ছে প্রোটিন ডিগ্রেডেশন অনেক বেড়ে যায়। কোথায়, মাসেল, অ্যাডিপোজ টিস্যু আর বোনসে। এবার বুঝতে পেরেছো? জি ম্যাম, বুঝতে পারছি। ওকে, তো অনেকগুলো বায়োকেমিক্যাল ফাংশন, আমার তো খুবই ভালো লাগতেছে দেখে, এটা একটা ভালো কোয়েশ্চেন হতে পারে। যেগুলো দেখবে এরকম বড় বড়, ওগুলো বুঝতে আমার খুবই পছন্দের, কারণ এগুলো হচ্ছে বড় মার্কের কোয়েশ্চেন হিসাবে দেওয়া যায়, ঠিক আছে। বড় বড় ফাংশন মনে হয় সবারই আছে একটা করে। গ্রোথ হরমোনেরও অনেক ফাংশন ছিল, থাইরয়েডেরও ছিল, এরপর দেখতেছি এটারও অনেক বড় বড় ফাংশনগুলো খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। So effects on water and electrolyte metabolism.
এখন মনে করে দেখো তো, আমি স্লাইডের শুরুতে একটা কথা বলেছিলাম না যে যদিও গ্লুকোকর্টিকয়েড আর মিনারেলোকর্টিকয়েড আলাদা ক্লাসিফিকেশন, বাট ওদের ফাংশনে কিছু ওভারল্যাপিং আছে বলছিলাম। জি ম্যাম এখন বলছিলেন। দেখো, আমি কিন্তু আবার এটাও বলছি মিনারেলোকর্টিকয়েডের কাজ হচ্ছে ওয়াটার ব্যালেন্স আর ইলেকট্রোলাইট মেটাবলিজম, কিন্তু দেখো এই যে গ্লুকোকর্টিকয়েডও এই কাজ করতেছে না। তার মানে জি ম্যাম, ওরা করতেছে। সবাই হচ্ছে ওভারল্যাপিং কাজ করে, একই কাজ দুজন মিলেও করতে পারে। So the influence of glucocorticoids on water metabolism is mediated through antidiuretic hormone. ওই যে ADH এর কথা বলছিলাম posterior pituitary তে, তো ওর থ্রুতে হচ্ছে গ্লুকোকর্টিকয়েড কাজ করে। So deficiency of glucocorticoids causes increased production of ADH. যদি গ্লুকোকর্টিকয়েড মানে কমে যায়, ADH বেড়ে যায়। আর আমরা জানি ADH কি করে, ADH হচ্ছে decreases glomerular filtration rate causing water retention in the body. তো এইভাবে টোটাল কাজটা হয়। গ্লুকোকর্টিকয়েড কমে গেলে এডিএইচ বেড়ে যায়। এডিএইচ বেড়ে গেলে যে জিনিসটা হয়, কিডনি আর পানি ফিল্টার করে না, কারণ তখন কিডনি, এডিএইচ এর কাজই কি, পানি কম বের করে দেওয়া। মনে আছে আমরা পড়াইছিলাম যে এডিএইচ না থাকলে দিনে তোমার মানে ওয়াশরুমে যাওয়া লাগতো 20 লিটার মানে মূত্র বিসর্জনের জন্য, কিন্তু এখন তো আমরা কি 20 লিটার করি, টয়লেট করি বাইরে ইয়াতে গিয়ে, তা তো করি না, কারণ এডিএইচ আছে। এডিএইচ এর কাজই হচ্ছে ওয়াটার রিটেনশন, বডিতে ওয়াটার রেখে দেওয়া, ঠিক আছে। তার মানে ম্যাম এডিএস কে রিটেনশন করে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স করে, কারণ পানি বের হয়ে গেলে তো এমনিতেই ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়ে যাবে। হ্যাঁ সেটাই তো, মানে পানি যদি তোমার কমে যায় তাহলে কি হবে, ইলেকট্রোলাইটের কনসেন্ট্রেশন বেড়ে যাবে না? পানির সাথে তো ম্যাডাম পটাশিয়াম সোডিয়ামও বের হয়ে যাবে, তখন তো ওগুলা বের হবে, কিন্তু বাকি সবকিছু কি, ধরে যে বাকি Imbalance হয়ে যেগুলো বের হবে না ওগুলা কি কনসেন্ট্রেশন হাই হয়ে যাবে না? কাইন্ডা লাইক এরকম, ধরো তুমি একটা বেশি টালটালা জিনিসকে যদি ছেঁকে ফেলো তাহলে ওটা কি আরো গাঢ় হয়ে যাবে না? গাঢ় রক্ত তো তুমি বেলের শরবত আর লেবু শরবত হয়ে যাবে। ওরে বাবা, বেলের শরবত, লেবু শরবত, আচ্ছা ঠিক আছে। তো এরপরে হচ্ছে ইফেক্ট অন দ্য ইমিউন সিস্টেম। ইমিউন সিস্টেম ওর কাজটা কি, গ্লুকোকর্টিকয়েডস পার্টিকুলারলি কর্টিসলে কাজটা করে ইন হাই ডোজেজ সাপ্রেসেস দ্য হোস্ট ইমিউন রেসপন্স। ঠিক আছে, দেখবা স্ট্রেসে থাকলে রোগবালাই বেশি হয়, কারণ হচ্ছে ইমিউন সিস্টেমকে হচ্ছে গ্লুকোকর্টিকয়েড হচ্ছে সাপ্রেস করে দেয়। ঠিক আছে, অনেক সময় বলে না যে অসুস্থ হলে যে প্লিজ আপনি তো স্ট্রেসে থাকবেন না, স্ট্রেসে থেকে থেকে আপনি অসুস্থ হয়ে যাচ্ছেন। কারণ কি, যখন তুমি স্ট্রেসে থাকো তোমার ইমিউন সিস্টেম অনেক সাপ্রেশনে থাকে, অনেক ভালনারেবল হয়ে যায়, তখন তোমার একটা ভাইরাস এসে টোকা দিলেই তুমি অসুস্থ হয়ে যাও। এই জন্য কিন্তু বডির জন্য স্ট্রেস কখনোই ভালো না। তোমরা যদি স্ট্রেসে কখনো মনে হয় যে আমরা স্ট্রেসে চলে যাচ্ছি, অবশ্যই চেষ্টা করবে যে স্ট্রেসটাকে কিভাবে কমানো যায়, ভালো ভালো চিন্তা করবে, ভালো ভালো কথাবার্তা শুনবে, ভালো ভালো কথাবার্তা বলবে, কারণ স্ট্রেস তোমার বডির জন্য অনেক অনেক বেশি ক্ষতিকর। কোনো কিছু নিয়ে চিন্তা করে আজ পর্যন্ত কেউ ভালো কিছু করতে পারে না। দুশ্চিন্তা শুধুমাত্র মানুষের শরীর খারাপ করে ফেলে। কেন, এই যে এখন তোমরা রিজনটা জানতে পারলে, কারণ এই হরমোনটা ট্রিগার আপ হয়ে কি করে ইমিউন সিস্টেমকে সাপ্রেস করে দেয়, এর জন্য বডি উইক হয়ে যায়। So the steroid hormones act at different levels, damaging lymphocytes, impairment of antibody synthesis, suppression of inflammatory responses. এতগুলা কাজ করার মাধ্যমে কি করে ইমিউন সিস্টেমকে সাপ্রেস করে ফেলে। বুঝতে পেরেছো নাকি কারো কোনো সমস্যা আছে? জি ম্যাম, বুঝতে পারছি। তো এরপর হচ্ছে 6 নাম্বার, এটা একটা মিক্সড একটা ফাংশন, আদার ফিজিওলজিক্যাল ইফেক্টস অফ গ্লুকোকর্টিকয়েড, একটা অনেকগুলো ফাংশনকে একটা আন্ডারে জেনারেলাইজ করেছে। So glucocorticoids are involved in several physiological functions like stimulate the fight or flight response to face sudden emergencies of catecholamine. So catecholamine এর মাধ্যমে ও হচ্ছে যে ফাইট অর ফ্লাইট হরমোন, তুমি ধাপ করে পড়ে গেলা, অনেক সময় কি হয় পিছলেই যেও কি তুমি কিছু একটা ধরে দাঁড়ায় যাও না, তোমার কি মনে হয় এটা তুমি পুরোপুরি কি ব্রেনের মাধ্যমে ডিসিশনটা নাও? তোমার এত সময় আছে কলার টোকলা পিছলাকে কি ধরবা কি না ধরবা এটা ব্রেনকে জানানো, এগুলো হচ্ছে ফাইট অর ফ্লাইট রেসপন্স। কিছু রেসপন্স আছে তোমার এত ভাবনা চিন্তা করা লাগে না, বডি জানে বডিকে কি করতে হবে। লাইক তুমি যদি পিছলা খাও, আশেপাশে যদি ধরার কিছু থাকে দেখবা অটোমেটিক্যালি হাত চলে যায়। কখনো এমন কিছু হয়েছে আশেপাশে রেলিং আছে তারপরেও পিছলা খেয়ে পড়ে গেছো? এরকম কিন্তু হয় না, তুমি কিন্তু টাস করে হাতটা বাড়ায় দাও কিছু ধরার জন্য। বা এই যে তো আমি যদি তোমাদেরকে একটা কাগজের বল ছুড়ে দেই, তুমি কি ওয়েট করবা ফার্স্ট, সেটা চিন্তা ভাবনা করবা কাগজের বলটা আসতেছে এটা কি লাগবে নাকি হেন তেন, এত কিন্তু চিন্তা করার সময় না। তুমি যখনই দেখো তোমাদেরকে কেউ একটা কিছু ছুড়ে দিচ্ছে তুমি টাস করে মাথাটা সরায় নাও। এগুলো হচ্ছে ফাইট অর ফ্লাইট রেসপন্স। একটা সাডেন ইমার্জেন্সি হলো তখন মানুষের মধ্যে এই জিনিসটা কাজ করে। এটা যে এত কম সময় হবে তাও না, ধরো একটা ম্যাসিভ অ্যাক্সিডেন্ট করে ফেলছে, অনেক সময় শুনো না যে হাত কাটা পড়ছে, কিন্তু যার হাত কাটা পড়ছে সে নিজের কাটা হাতটা নিয়ে হসপিটালে চলে গেছে। তুমি এখন একটু বসে বসে মনে করো তো তুমি এই কাজটা করতে পারবা? কিরকম হরিফাইং না? তোমার এখন একটা আঙ্গুল কাটুক, তুমি বসে বসে কতক্ষণ চিলাপালা করবে, হায় হায় রে আঙ্গুলটা কেটে গেছে, বাট তার পুরো হাতটা কেটে আলাদা হয়ে গেছে, সে কাটা হাতকে নিয়ে দৌড় দিয়ে আবার হসপিটালে গেছে। তখন অ্যাকচুয়ালি এই জিনিসগুলো পুরোপুরি ব্রেনের কনসাস ওয়েতে হয়, এটাকে বলে ফাইট অর
ফ্লাইট রেসপন্স, তোমার বডিকে বাঁচানোর জন্য এটা বডির হচ্ছে একটা সার্ভাইভাল মেকানিজম। চট করে যদি তুমি একটা ইমার্জেন্সিতে পড়ে যাও তোমার কি কি করতে হবে, এই হরমোন অনেকখানি এটা ডিটারমাইন করে এইসব ক্ষেত্রে রেসপন্সটা কি হবে। এটা করে হচ্ছে ক্যাটেকোলামাইনের মাধ্যমে, ঠিক আছে। ক্যাটেকোলামাইনও এক ধরনের গ্লুকোকর্টিকয়েড। তারপরে হচ্ছে ইনক্রিজ দ্য প্রোডাকশন অফ গ্যাস্ট্রিক HCl অ্যান্ড পেপসিনোজেন। ও হচ্ছে তোমার যে গ্যাস্ট্রিক যে হাইড্রোক্লোরিক অ্যাসিড সারাক্ষণিক খাবার গেলে যে বের হয় ওটাকেও ওটার প্রোডাকশনকে বাড়ায় দেয়। পেপসিনোজেন হচ্ছে গিয়ে হলো তোমার ইয়ার জন্য দরকার, প্রোটিন ডাইজেশনের জন্য, ওইটা ডাইজেশনের জন্য ও হচ্ছে পেপসিনোজেনও বাড়ায় দেয়। আরেকটা যেটা করে ইনহিবিট দ্য বোন ফর্মেশন, hence the subjects are at a risk or osteoporosis। তোমরা কি কখনো শুনছো যখন তোমরা স্টেরয়েড ড্রাগ খাও, মানে কিছু স্টেরয়েড ব্যথার ওষুধ আছে না, ওগুলা কিন্তু মানা করে বেশি খেতে, কারণ ওগুলা হচ্ছে হাড়ের ক্ষয় করে। কারণ যে কোনো স্টেরয়েড হচ্ছে গিয়ে হলো এই কর্টিকোস্টেরয়েডকে ইনফ্লুয়েন্সের মাধ্যমে কি করে তোমার অস্টিওপোরোসিসকে বাড়ায় দেয়, মানে বোন ফর্মেশনটাকে মানা করে। তো দেখবা যে খুব মানা করে যে স্টেরয়েড ড্রাগ একান্ত বাধ্য না হলে স্টেরয়েড ড্রাগ দেন আমাদেরকে। কিন্তু এই যে নাপা, প্যারাসিটামল এরা কিন্তু নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ। কিছু আছে হচ্ছে স্টেরয়েডাল ড্রাগ, আমার এখন একটারও নাম মনে আসতেছে, খুবই ফেমাস কিছু আছে স্টেরয়েড ড্রাগ। এগুলো ব্যথার জন্য খুব ইউজ করতে আগে, মানুষ না বুঝে অনেক সময় খেয়ে ফেলে, কিন্তু এগুলা কিন্তু আসলে স্বাস্থ্যের জন্য ভালো না। ম্যাম তো ক্লোফেনাক, হ্যাঁ ক্লোফেনাক তো এটা নন স্টেরয়েডাল, এটা অ্যান্টি না, তোমার না স্টেরয়েডাল না, না আরে ম্যাডাম। ওই ইমেটের নাম শুনছো তোমরা? ইমেট ম্যাডাম এটা শুনি না, তবে কর্টিসল তো একটা স্টেরয়েড, তারপর জেল কর্ট একটা স্টেরয়েড, কর্টিসল নামে ম্যাডাম একটা স্টেরয়েড আছে। আমি অ্যাকচুয়ালি জানি না, তবে ইমেট একটা ব্যথার ওষুধ, ডাক্তাররা অনেক সিভিয়ার ব্যথা হলে খুব দেয়, ঠিক আছে। ইমেট কিন্তু পুরোপুরি স্টেরয়েডাল ড্রাগ, এটা খুবই মানা করে যে তোমার আনলেস তোমার একদম কলিজা বের হয়ে যেতেছে, কলিজা ছিঁড়ে যেতেছে ব্যথায়, এরকম না হলে খেতে মানা করে। কারণ স্টেরয়েড ড্রাগ তোমার বডির ইমিউন সিস্টেমকে ধ্বংস করে ফেলে, তোমার বোনসকে ধ্বংস করে ফেলে, কিন্তু খুব ইফেক্টিভ। সত্যি কথা বলতে দ্য মোমেন্ট তুমি স্টেরয়েড ড্রাগ নেবে তোমার ব্যথা ঠিক হয়ে যাবে। ম্যাডাম সাত স্টেরয়েড খালি খুব খেতে লাগে, ঘন ঘন খালি খাইতে ইচ্ছে করে। তাই কি, আমার রিসেন্টলি যে অ্যাক্সিডেন্ট হয়েছিল তো আমার তো দাঁত ভেঙে ঠোঁট কেটে গেছিল, তো ঠোঁট কেটে যাওয়ার কারণে সিভিয়ার ব্লিডিং হয়ে আমার ঠোঁট এত ফুলে গেছিল, আমার লিটারালি নাক পর্যন্ত চলে গেছিল ঠোঁট ফুলে। তো তখন আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল, আমার এত সিভিয়ার অবস্থা হয়ে গেছিল। তখন ওরা আমাকে বাধ্য হয়ে হলো 5 দিনের একটা স্টেরয়েডাল কোর্স দিচ্ছিল। আমি মাশাআল্লাহ প্রথম দিন একটা স্টেরয়েড ড্রাগ নিয়েছি, দ্বিতীয় দিন আমার ঠোঁটের মানে সাইজ কমে একদম নর্মাল হয়ে গেছে। মানে চিন্তা কর কি পরিমাণ পাওয়ারফুল। বাট স্টিল আমাকে বলা হয়েছিল যে সো দ্যাট আমার সার্জারিতে যাওয়া লাগছে, তো আমাকে বলা হয়েছিল যে অ্যাটলিস্ট কয়েকদিন কন্টিনিউ করতে, সো দ্যাট মানে ইনফ্লামেশনটা কমে আসে। তো স্টেরয়েডাল ড্রাগ তো বুঝতেই পারতেছো কি পরিমাণ পোটেন্ট। তো নর্মালি তো আমরা বাংলাদেশে আমরা তো জানি কোনো জিনিস যখন অনেক বেশি ভালো একটা রেজাল্ট দিতে চায় তখন বোঝা যায় যে ওটার মধ্যে কিছু একটা ঘাপলা আছে। তো স্টেরয়েড ড্রাগও হচ্ছে অনেক ভালো রেজাল্ট দিয়ে ফেলে অনেক তাড়াতাড়ি, বাট মাঝখান দিয়ে হচ্ছে বডির অনেক ক্ষতি করে ফেলে। ম্যাডাম ক্ষতি অনেক বেশি, লাভের অনেক চাইতে বেশি অনেক বেশি। স্টেরয়েড ড্রাগ অ্যাকচুয়ালি না ব্যথার ওষুধই খাওয়া উচিত। আমি তোমাদেরকে সবসময় বলবো যতটা পারো সহ্য করবা। মাথা ব্যথা হচ্ছে চাষ করে না পাঠিয়ে ফেললাম, এটা করো না, ঠিক আছে। তো যতটা ব্যথার ওষুধ কম খাও, বডি রেজিস্ট্যান্স হবে। তো এটা তো গেল আমাদের গ্লুকোকর্টিকয়েডের ফাংশন। এরপরে আসতেছে ফাংশনস অফ মিনারেলোকর্টিকয়েড। আমি জানি না আমি আজকে এটা শেষ করতে পারবো, বিশাল বড় কথা। So the most active and potent mineralocorticoid is aldosterone. ঠিক আছে, aldosterone হচ্ছে সবচেয়ে বেশি potent. It promotes sodium reabsorption at the distal convoluted tubules of kidney. কিডনিতে সোডিয়াম রিঅ্যাবজর্পশন করে, এটা ওর প্রধান কাজ। আরেকটা হচ্ছে সোডিয়াম রিটেনশন ইজ অ্যাকম্পানিড বাই কোরেসপন্ডিং এক্সপ্রেশন অফ পটাশিয়াম, হাইড্রোজেন অ্যান্ড অ্যামোনিয়াম আয়ন। তো দ্য মোমেন্ট তোমার হচ্ছে গিয়ে হলো সোডিয়ামটা রিটেন হয় মানে বডিতে রয়ে যায়, সাথে সাথে ও ধাক্কা মেরে কয়েকটা জিনিসকে বের করে দেয়, সেটা হচ্ছে পটাশিয়াম, হাইড্রোজেন আর অ্যামোনিয়াম আয়ন। So the production of aldosterone is regulated by different mechanisms. These include renin-angiotensin system, potassium, sodium and as usual adrenocorticotropic hormone. So এই চারজন মিলে বেসিক্যালি হচ্ছে রেগুলেট করে aldosterone কতখানি প্রডিউস হবে। Aldosterone acts like other steroid hormones. It binds with specific receptors on the target tissues and promotes transcription and translation. So ও একটু মনে করে দেখো তাহলে ও গ্রুপ 1 হরমোন, তাই না? মনে আছে গ্রুপ 1 হরমোন ডিরেক্টলি গিয়ে জিনের ট্রান্সলেশনকে কি বাইন্ড করে কি বলতেছে ও হচ্ছে রিসেপ্টরে বাইন্ড করতো, ঠিক আছে। গ্রুপ 2 হরমোনের মতো
খালি কেন বলাচ্ছি আমি গ্রুপ 1 হরমোন তো মনে করে দেখো গ্রুপ 1 হরমোনে কি বলতাম রিসেপ্টরের সাথে বাইন্ড করে ডিরেক্টলি গিয়ে জিনের উপরে বসে জিনের এক্সপ্রেশন বাড়া দিলে কি হতো ট্রান্সক্রিপশন হতো মিনারেলো কর্টিকয়েড সেম কাজ করে ও নির্দিষ্ট রিসেপ্টর আছে রিসেপ্টরের সাথে বাইন্ড করে ওই যে হরমোন রিসেপ্টর কমপ্লেক্স ফর্ম করেই হচ্ছে কি হলো ও জিনের একটা স্পেসিফিক পোর্শন ছিল কি নাম ছিল এইচআরই রিজিয়ন ছিল না একটা এইচআরই হরমোন রিসেপ্টর কমপ্লেক্স এনহ্যান্সিং রিজিয়ন না কি যেন একটা রিজিয়ন ছিল ওখানে গিয়ে বাইন্ড করে কি করতো ও জিনের এক্সপ্রেশন বাড়ায় যায় জিন এক্সপ্রেশন মানেই হচ্ছে ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন বেড়েছে আরএনএ সিনথেসিস এবং প্রোটিন সিনথেসিস ইনক্রিজ করা ঠিক আছে এটা করে তো এরপর হচ্ছে মেটাবলিজম অফ অ্যাড্রেনোকর্টিকোস্টেরয়েড The steroid hormones are metabolized in the liver and excreted in the urine as conjugates of glucuronide or sulfate. তো হচ্ছে লিভারে মানে মেটাবোলাইজ হয় এক্সক্রিট হয় হচ্ছে ইউরিনের মাধ্যমে ঠিক আছে So the urine contains mainly two steroids, 17 hydroxysteroids and 17 ketosteroids. এই দুই ধরনের স্টেরয়েড হচ্ছে ইউরিনে থাকে। These are derived from the metabolism of glucocorticosteroids and mineralocorticosteroids. ঠিক আছে? তো glucocorticosteroid কে ভাঙলে হয় হচ্ছে 17 hydroxysteroid আর mineralocorticosteroid কে ভাঙলে হয় হচ্ছে 17 ketosteroid. ঠিক আছে? তো এখন অ্যান্ড্রোজেন যেটা আছে অ্যান্ড্রোজেন synthesized by gonads also contribute to the formation of 17 ketosteroids. তো আমরা তো বলছিলাম যে অ্যান্ড্রোজেন কিন্তু অ্যাড্রেনাল কর্টেক্সেও হয় আবার গোনাডেও হয় তো গোনাড থেকে যেটা হয় ওরাও গিয়ে এই কিটোস্টেরয়েড আকারে বের হয়ে যায় ঠিক আছে কারণ কোথা থেকে হচ্ছে তাতে যে তো কিছু যায় আসে না কি হচ্ছে সেটাই তো তৈরি তো হচ্ছে অ্যান্ড্রোজেন ভাঙলে অলওয়েজ কিটোস্টেরয়েড হবে So urinary 17 ketosteroid estimated in the laboratory are expressed in the terms of dehydroepiandrosterone. এটা কিন্তু মাঝে মধ্যে মাপতে দেয় টেস্টও করে So and their normal excretion in the range of 0.2 to 2 milligram per day. ঠিক আছে অ্যান্ড্রোস্টেরন মাঝে মধ্যে হচ্ছে তোমার যদি ফার্টিলিটির কোনো ইস্যু থাকে তখন মাপতে দেয় ছেলেদের ক্ষেত্রে স্পেশালি এটা তো গেল মেটাবলিজম লিভারে হচ্ছে দেন ইউরিনের মাধ্যমে বের হয়ে যাচ্ছে এটুকু আমরা বুঝলাম কি কি মেটাবলিক প্রোডাক্ট এটা আমরা বুঝলাম তো এরপর হচ্ছে যদি অ্যাবনর্মালিটি হয় অ্যাড্রেনোকর্টিক্যাল ফাংশন কোনো তাহলে কি হয় দুই ধরনের ডিজিজ হয় একটা হচ্ছে অ্যাডিসন ডিজিজ আর একটা হচ্ছে কুশিং ঠিক আছে তো অ্যাডিসন ডিজিজে কি হয় ইম্পেয়ারমেন্ট ইন অ্যাড্রেনাল কর্টিক্যাল ফাংশন রিজাল্টস ইন অ্যাডিসন ডিজিজ কোনো কারণে যদি অ্যাড্রেনাল কর্টিক্যাল ফাংশনটা ঠিকমতো না হয় অ্যাড্রেনাল কর্টেক্স থেকে ঠিকভাবে হরমোনগুলো না যায় তাহলে যে ডিজিজটা হয় সেটা হচ্ছে অ্যাডিসন ডিজিজ দিস ডিসঅর্ডার ইজ ক্যারেক্টারাইজড বাই ডিক্রিজ ব্লাড গ্লুকোজ লেভেল কারণ আমরা জানি গ্লুকোকর্টিকয়েডের কাজ কি ব্লাডে গ্লুকোজ লেভেল বাড়ায় দাও এখন ওই ঠিকভাবে কাজ করতে পারতেছে না তাহলে কি গ্লুকোজ লেভেল কমে যাবে আর একটা হবে কি লস অফ ওয়েট লস অফ অ্যাপেটাইট মাসেল উইকনেস ইম্পেয়ার্ড কার্ডিয়াক ফাংশন লো ব্লাড প্রেশার ডিক্রিজ সোডিয়াম এন্ড ইনক্রিজ পটাশিয়াম লেভেল কারণ আমরা জানি ও কি করে সোডিয়ামকে রিটেন করে পটাশিয়ামকে বের করে দেয় কিন্তু ও কাজই করতে পারতেছে না তাহলে উল্টা কাজ হবে সোডিয়াম বের হয়ে যাবে পটাশিয়াম বেড়ে যাবে আর হচ্ছে ইনক্রিজ সাসেপ্টিবিলিটি টু স্ট্রেসের প্রতিও সাসেপ্টিবিলিটি অনেক ইনক্রিজ করে তো এগুলো হচ্ছে সব অ্যাডিশন ডিজিজের ক্যারেক্টারিস্টিক ঠিক আছে তাহলে আমি যদি বলি যে অ্যাডিশন ডিজিজ নিয়ে একটু শর্ট নোট আকারে লিখো তাহলে এইটুকু লিখতে তো তোমরা পারবে এইটুকু লিখলে ফুল মার্কস পাবে ঠিক আছে তো এটা গেল অ্যাডিশন ডিজিজ এরপরে হচ্ছে কুশিং সিনড্রোম তো হাইপার ফাংশন এটা তো ছিল ইম্পেয়ারমেন্ট অ্যাডিশন ডিজিজ হয় যখন ইম্পেয়ার হয়ে যায় হরমোন তৈরি হচ্ছে না কিন্তু যদি হাইপার হয়ে যায় ফাংশন বেশি বেশি তৈরি হচ্ছে তখন যেটা হয় সেটা হচ্ছে কুশিং সিনড্রোম তো হাইপার ফাংশন অফ অ্যাড্রেনাল কর্টেক্স মে বি ডিউ টু লং টার্ম ফার্মাকোলজিক্যাল ইউজ অফ স্টেরয়েড তুমি যদি লং টার্ম ধরে সব ওষুধ নাও যেগুলো স্টেরয়েডাল ড্রাগ তারপর ছেলেরা মনে হয় যে যখন জিমে টিমে যায় তখন অনেক সময় মনে হয় স্টেরয়েড নেয় বডিতে তো দ্যাট মাসেল বিল্ডিং বেশি হয় তুমি যদি লং টার্ম ধরে এসব মানে স্টেরয়েড নাও ওটাতে ছিল এত ক্ষতি হয় না জিমের স্টেরয়েডের তার চেয়ে অনেক বেশি ক্ষতি হয় তুমি যদি ওষুধ আকারে স্টেরয়েড খাও ওই স্টেরয়েডটা আরো অনেক বেশি ক্ষতি করে ফেলে তো ওইটা করলে যেটা হয় যদি তুমি এক্সেস স্টেরয়েড নাও অর তোমার অ্যাড্রেনাল গ্ল্যান্ডে যদি একটা টিউমার হয় আর তোমার যদি পিটুইটারিতে টিউমার হয় তাহলে হচ্ছে এই কুশিং সিনড্রোমটা হতে পারে তো কুশিং সিনড্রোম ইজ ক্যারেক্টারাইজড বাই হাইপারগ্লাইসেমিয়া এবার উল্টাটা হবে গ্লুকোজের পরিমাণ অনেক বেড়ে যাবে আর হচ্ছে ফ্যাটিগ আসবে মাসেল ওয়েস্টিং হবে এডেমা হচ্ছে পানি এসে ফুলে যাবে ঠিক আছে অস্টিওপোরোসিস হবে নেগেটিভ নাইট্রোজেন ব্যালেন্স হাইপারটেনশন মুন ফেস এটসেট্রা মুন ফেস মানে জানো জি ম্যাম ওই চাঁদের মতো গোল মুখ হবে মানে পানি এসে মুখটা ফুলে গোল হয়ে যায় এটাকে একটা স্পেশাল নাম দেয়
যেটা হচ্ছে মুন ফেস। আর এখান থেকে কিন্তু এই কুশিং নামটা আসছে, যে মুখটা অনেক কুশনের মতো একদম গোল হয়ে বড় হয়ে যায়, ঠিক আছে, ওখান থেকে নামটা আসে কুশিং সিনড্রোম। এটা হচ্ছে সবচেয়ে বড় ক্যারেক্টারিস্টিক, মানে এটা হলেই হচ্ছে মুখটা ফুলে একদম পানি চলে আসে, ঠিক আছে। তো এটা গেল আমাদের অ্যাড্রেনাল কর্টেক্স এর হরমোন গুলা। এরপরে আসবে আমাদের হরমোনস অফ অ্যাড্রেনাল মেডুলা। তো এটার ইন্ট্রোডাকশনে যেটা বলছে, অ্যাড্রেনাল মেডুলা ইজ অ্যান এক্সটেনশন অফ সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, ঠিক আছে। আমাদের যে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম আছে তার একটা এক্সটেনশন হচ্ছে অ্যাড্রেনাল মেডুলা। So it produces two important hormones, একটা হচ্ছে এপিনেফ্রিন আর একটা নরএপিনেফ্রিন। এবার বুঝেছো কেন নার্ভাস সিস্টেমের সাথে রিলেটেড? তোমরা তো জানোই এপিনেফ্রিন নরএপিনেফ্রিন ওরা কিন্তু নিউরোট্রান্সমিটার হিসেবে কাজ করে, এটা জানো না? এপিনেফ্রিন নরএপিনেফ্রিন ওরা কিন্তু নিউরোট্রান্সমিটার, দ্যাটস ওয়াই হচ্ছে কি হলো অ্যাড্রেনাল মেডুলার সাথে নার্ভাস সিস্টেমের একটা কানেকশন আছে। So both of these hormones are catecholamines since they are amine derivatives of catechol nucleus, ঠিক আছে। ক্যাটেকল নিউক্লিয়াস হচ্ছে, নিউক্লিয়াস কিন্তু সবসময় সেলের নিউক্লিয়াস না। ধরো এই যে কি বলে এটাকে, কোলেস্টেরল আছে না, কোলেস্টেরলে বলছে না একটা একটা প্যারেন্ট স্ট্রাকচার আছে, ওটার এখান থেকে একটু বাদ দিয়ে এখানে একটু জোড়া লাগায়, এখানে একটু এটা করে করে অন্যান্য কম্পাউন্ড তৈরি করে। তো মেইন যে স্ট্রাকচারটা ওটাকে অনেক সময় নিউক্লিয়াসও বলে, ঠিক আছে, কোর স্ট্রাকচারটাকে। তো ক্যাটেকলের নিউক্লিয়াস হচ্ছে ক্যাটেকলের যে কোর স্ট্রাকচার, ডাইহাইড্রক্সিলেটেড ফিনাইল রিং, এই যে রিংটা এটাকে বলে হচ্ছে ক্যাটেকল নিউক্লিয়াস, ঠিক আছে। তো ও হচ্ছে গিয়ে হলে ক্যাটেকল নিউক্লিয়াসের অ্যামাইন ডেরিভেটিভ, এই জন্য নাম হচ্ছে একসাথে মেলায় ক্যাটেকোলামিন। ক্যাটেকল যোগ অ্যামিন মিলিয়ে হচ্ছে ক্যাটেকোলামিন, ঠিক আছে, এই দুটা হরমোন। তো এপিনেফ্রিন ইজ আ মিথাইল ডেরিভেটিভ অফ নরএপিনেফ্রিন। এপিনেফ্রিনের সাথে নরএপিনেফ্রিনের একটাই ডিফারেন্স, যে নরএপিনেফ্রিনের সাথে যদি একটা মিথাইল গ্রুপকে অ্যাড করে দেওয়া হয় তাহলে সেটা এপিনেফ্রিন হয়ে যায়। So dopamine is another catecholamine produced as an intermediate during the synthesis of epinephrine, ঠিক আছে। ডোপামিন আরেকটা ক্যাটেকোলামিন, যেটা হচ্ছে গিয়ে হলো যখন এপিনেফ্রিন তৈরি করা হয় ওটার মধ্যে একটা ইন্টারমিডিয়েট, মানে তোমরা তো জানো রিঅ্যাকশন পাথওয়ে পড়ছো না, একটার পর একটা তৈরি হচ্ছে, একটা দিয়ে তৈরি হয়ে 6 ধাপ করে গিয়ে ফাইনাল প্রোডাক্ট আসছে, এই যে মাঝখানের গুলাকে বলা হয় ইন্টারমিডিয়েট। তো এপিনেফ্রিন যদি ফাইনাল প্রোডাক্ট হয়, মাঝখানে শুরু থেকে মাঝখানে একটা জায়গায় তৈরি হয় ডোপামিন। Dopamine নিজেও একটা catecholamine. So norepinephrine and dopamine are important neurotransmitters in the brain and autonomic nervous system. ঠিক আছে, এরা দুজনেই হচ্ছে নিউরোট্রান্সমিটার, নরএপিনেফ্রিন আর ডোপামিন, খুবই কমন, ঠিক আছে। ডোপামিনের কথা মনে হয় তোমরা অনেকেই লিখছো, যখন তোমরা হচ্ছে গিয়ে হলো অ্যাসাইনমেন্টেই অনেকে লিখছে ডোপামিনের কথা, ঠিক আছে। তো এইটুকু কি বোঝা গেছে? ওকে, এরপরে হচ্ছে সিনথেসিস অফ ক্যাটেকোলামিন। ক্যাটেকোলামিন গুলো কিভাবে সিনথেসাইজ করা হয়? So the amino acid tyrosine is the precursor for the synthesis of catecholamine, ঠিক আছে। অ্যামাইনো অ্যাসিড টাইরোসিন থেকে হচ্ছে ক্যাটেকোলামিন সিনথেসিস হয়। The pathway is described under tyrosine metabolism. তোমরা হচ্ছে গিয়ে হলো এটা দরকার নেই, এটা আমি জাস্ট বলে দিছি, যদি তোমাদের ইন্টারেস্ট জাগে যে ম্যাডাম আমি জানতে চাই কিভাবে পাথওয়েটা রান করে, তোমরা হচ্ছে বইতে টাইরোসিন মেটাবলিজম যে আছে ওটার আন্ডারে দেখে নিতে পারো, আমার পরীক্ষার জন্য দরকার নেই, আমি পুরোপুরি হরমোন রিলেটেড কোশ্চেন করব। So catecholamines are produced in response to fight, fright. Fright মানে কি বলো? Fright মানে আর flight মানে কি? Fright মানে হচ্ছে, হ্যাঁ বলো একটা মানে বলো। তো ম্যাম যুদ্ধ করা, আর একটা মানে তো বুঝতেছি না। না, ফাইট মানে যুদ্ধ করা, আমি বাকি দুটোর মানে জানতে চেয়েছি। ফ্লাইট মানে কি আর ফ্লাইট মানে কি? এটা ম্যাম জানি না। ফ্লাইট মানে হচ্ছে, ফ্রাইটেন শব্দটা শুনেছো না? ফ্রাইটেন, আই এম ফ্রাইটেন্ড অফ দিস থিংস, মানে হচ্ছে আমি এটা থেকে ভয় পাই। তো ফ্রাইট মানে হচ্ছে ভয় পাওয়া, আর ফ্লাইট মানে হচ্ছে পলায়ন, পালিয়ে যাওয়া, ঠিক আছে। তো কোনো কিছু একটা দেখে যে আমরা কি আইদার কি করি, ফাইট করার চেষ্টা করি, নাইলে ফ্লাইট করার চেষ্টা করি, হয় পালায় যায় নাইলে ফাইট করি, তাই না? আর কি দেখে এটা করি? কোনো কিছু দেখে ভয় পেলে, কোনো ফ্রাইট থেকে। এজন্য এগুলোকে একসাথে তিনটা ওয়ার্ডে বলা হয়, ফ্রাইট, ফ্রাইট অ্যান্ড ফ্লাইট। এই তিনটা রেসপন্সে হচ্ছে ক্যাটেকোলামিন গুলো প্রডিউসড হয়। So these include the emergencies like shock, cold, fatigue, emotional conditions like anger, etc. এসব ক্ষেত্রে, এসব ইমার্জেন্সির ক্ষেত্রে ক্যাটেকোলামিন প্রডিউস হয়। তো এখন হচ্ছে বায়োকেমিক্যাল ফাংশনস অফ ক্যাটেকোলামিন। Catecholamines cause diversified biochemical effects on the body. The ultimate goal of their action is to mobilize energy resources
and prepare the individuals to meet emergencies. So main কাজটাই হচ্ছে এনার্জি রিসোর্স মোবিলাইজ করা, কারণ তুমি যদি দৌড়াতে চাও বা কিছু করতে চাও তখন কি তোমার এনার্জি গুলো যদি জমাই হয়ে থাকে তাহলে তো হবে না, তাই না? ওগুলোকে মোবিলাইজ করে ব্লাডে আনতে হবে। এবং কেন? যাতে তুমি একটা ইন্ডিভিজুয়ালকে প্রিপেয়ার করতে পারো সো দ্যাট হি ক্যান মেট ইমার্জেন্সি, ঠিক আছে? ইমার্জেন্সিতে যেন সে কিছু কাজ করতে পারে। তো এই জন্য হচ্ছে প্রথম কাজটাই হচ্ছে গিয়ে হলো যেহেতু এনার্জির সাথে সম্পর্ক আছে, তার মানে ডেফিনেটলি কার্বোহাইড্রেটের সাথে ওর একটা সম্পর্ক আছে। তো এপিনেফ্রিন এন্ড নরএপিনেফ্রিন ইন জেনারেল ইনক্রিজেস দ্য ডিগ্রেডেশন অফ গ্লাইকোজেন, কারণ ওর কি শক্তি দরকার, শক্তি দরকার হলে কি হবে? স্টোরেজ ভাঙতে হবে, তো গ্লাইকোজেনকে ভেঙে ফেলে কি করে? ইনক্রিজ সিনথেসিস অফ গ্লুকোজ। দুই ভাবে গ্লুকোজ সিনথেসিস বাড়ায় দেয়, একটা হচ্ছে গ্লাইকোজেনোলাইসিসের মাধ্যমে আর একটা হচ্ছে গ্লুকোনিওজেনেসিসের মাধ্যমে। আর যেটা করে এন্ড ডিক্রিজ গ্লাইকোজেন ফর্মেশন, গ্লাইকোজেন ভাঙতে হেল্প করবে আর ডিক্রিজ করবে কি? গ্লাইকোজেন ফর্মেশন হতে দিবে না, গ্লাইকোজেন তৈরি হতে দিবে না, যেটাই থাকবে সেটা উল্টা ভেঙে ফেলবে। আর the overall effect of catecholamines is to elevate blood glucose levels and make it available for the brain and other tissues to meet the emergency. ইমার্জেন্সির মধ্যে কি ব্রেনকে অনেক কাজ করতে হবে না, বডিকে অনেক কাজ করতে হবে না, তাহলে সবার কি অনেক বেশি শক্তি দরকার না? এই জন্য কি করে? ব্লাডে সবসময় গ্লুকোজের লেভেলটা বাড়ায় রাখে, যে যার দরকার সে যাতে ব্লাড থেকে গ্লুকোজটা নিয়ে নিতে পারে। এটা কি তোমরা বুঝতে পেরেছো? জি ম্যাম, বুঝতে পারছি। এরপরে হচ্ছে লিপিডের উপর ওর ইফেক্টটা কি? Both epinephrine and norepinephrine enhances the breakdown of triacyl glycerol in adipose tissue. So epinephrine হোক আর norepinephrine হোক দুজনেই গিয়ে কি করে? adipose টিস্যুতে গিয়ে ফ্যাট ব্রেকডাউন করে, ফ্যাটকে ভেঙে ফেলে, চর্বি ভেঙে ফেলে। So this causes increase in the free fatty acid in the circulation which are effectively utilized by the heart and muscle as fuel source. আমরা এতক্ষণ শুধু ব্রেনকে নিয়ে কনসার্ন ছিলাম, তাই গ্লুকোজ করতেছিলাম, বাট তোমরা যখন মেটাবলিজম পড়বে তখন দেখবে যে হার্ট আর মাসেল কিন্তু মানে ফ্যাটকে খুব ভালো এনার্জি রিসোর্স হিসেবে ইউজ করে। তো এখন ইমার্জেন্সির মধ্যে তো তোমরা যখন অনেক ভয় পাও বা অনেক ফাইটিং এর মধ্যে থাকো, কখনো দেখছো হার্টবিট কি অনেক বেড়ে যায় না? জি ম্যাম, বেড়ে যায়। তার মানে কি হার্টের অনেক কাজ করতে হচ্ছে। সো ফ্রি ফ্যাটি অ্যাসিডটাকে গিয়ে কি করে? এই হার্টের যে অনেক কাজ করা লাগতেছে, মাসেলের যে অনেক কাজ করা লাগতেছে, শুধু গ্লুকোজ দিয়ে হয় না, তখন কি করে? এই ফ্যাট ভেঙে ওদেরকে এনার্জি দেয়, ফুয়েল সোর্স, ঠিক আছে? So the metabolic effects of catecholamines are mostly related to the increase in adenylyl cyclase activity, causing elevation in cyclic AMP level. So basically ও কি করে? ও হচ্ছে কি হলো adenylyl cyclase এর অ্যাক্টিভিটি বাড়ায় দেয় so that বডিতে হচ্ছে cyclic AMP level বেড়ে যায়। এটা কোত্থেকে আসলো? এটা আসলে হচ্ছে ওই যে মনে আছে আমি যখন তোমাদেরকে মানে হরমোনের পড়াচ্ছিলাম, গ্রুপ 2 হরমোন, তখন বলেছিলাম না যে CAMP লেভেল বেশি থাকলে কি হয়? বডি টায়ার্ড হয় না। মনে আছে যে বডি কখন টায়ার্ড হয়? যখন সাইক্লিক এএমপি ভেঙে শুধু এএমপি প্রডিউস হয়, তখন ব্রেন সিগন্যাল পায়, ও মাই গড আমি এখন টায়ার্ড হয়ে গেছি। তাহলে এখন ইমার্জেন্সির সময় কি ব্রেনকে ঘুমাইতে দিলে হবে? হবে তো না। তখন কি করতে হবে? ব্রেনকে সজাগ রাখতে হবে না? তাই ও কি করে? সাইক্লিক এমপির পরিমাণ বাড়ায় দেয় সো দ্যাট ব্রেন সারাক্ষণ ওভার ওয়ার্ক করতে থাকে, বেশি বেশি কাজ করতে পারে। তাহলে লিপিড মেটাবলিজমটা কি বুঝেছো তোমরা? জি ম্যাম। এরপর হচ্ছে ইফেক্টস অন ফিজিওলজিক্যাল ফাংশন। সো ইন জেনারেল ক্যাটেকোলামিনস মোস্ট প্রিডমিনেন্টলি এপিনেফ্রিন, মানে দুটার মধ্যে এপিনেফ্রিন সবচেয়ে বেশি, ইনক্রিজেস কার্ডিয়াক আউটপুট, মানে হচ্ছে হার্টের কাজ বাড়ায় দেয়, কার্ডিয়াক আউটপুট বাড়ায় দেয়, ব্লাড প্রেশার ইনক্রিজেস, ব্লাড প্রেশার অ্যান্ড অক্সিজেন কনজাম্পশন, এই তিনটা জিনিস ইনক্রিজ করে, কার্ডিয়াক আউটপুট, ব্লাড প্রেশার অ্যান্ড অক্সিজেন কনজাম্পশন। দে কজ স্মুথ মাসেল রিল্যাক্সেশন ইন ব্রঙ্কাই, gastrointestinal tract and blood vessel supplying skeletal muscle, ঠিক আছে? তো ওরা কি করে? ওরা হচ্ছে স্মুথ মাসেলটাকে রিল্যাক্সেশন করে কোথায় কোথায়? ব্রঙ্কাইয়ে, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্টে আর হচ্ছে ব্লাড ভেসেলে, ঠিক আছে? সো দ্যাট স্কেলেটাল মাসেলকে ওরা সবসময় সাপ্লাই দিতে পারে এই জন্য। আর আরেকটা কি করে? অন দ্য আদার হ্যান্ড ক্যাটেকোলামিনস স্টিমুলেট স্মুথ মাসেল কন্ট্রাকশন অফ দ্য ব্লাড ভেসেল সাপ্লাইং স্কিন অ্যান্ড কিডনি। দেখো স্কেলেটাল মাসেলকে যখন মানে সাপ্লাই দিচ্ছিল তখন কি করতেছিল? স্মুথ মাসেল রিল্যাক্সেশন করতেছিল, কিন্তু যখন আবার স্কিন আর কিডনিকে মানে সাপ্লাই দিবে ব্লাড, তখন আবার কি করতেছে? স্মুথ মাসেল কন্ট্রাকশন করতেছে, একাই দুইটা কাজ করতেছে। একবার হচ্ছে কন্ট্রাক্ট করে স্কিন আর কিডনিকে ব্লাড সাপ্লাই দিচ্ছে, একবার হচ্ছে রিল্যাক্স করে স্কেলেটাল মাসেলকে ব্লাড সাপ্লাই দিচ্ছে। এই পয়েন্ট দুটো কি বুঝেছো? মানে ও হচ্ছে একই সাথে স্মুথ মাসেল কন্ট্রাকশনও করতে পারে, রিল্যাক্সেশনও করতে পারে, দুই ক্ষেত্রে। রিল্যাক্সেশন করে হচ্ছে স্কেলেটাল মাসেলের জন্য আর কন্ট্রাকশন করে হচ্ছে স্কিন আর কিডনির জন্য। আর প্লেটলেট অ্যাগ্রিগেশন ইজ ইনহিবিটেড বাই ক্যাটেকোলামিন।
মানে আমরা তো জানি যে কোনো জায়গায় তুমি ব্যথা পেলে কি হয়, রক্তপাত বন্ধ করার জন্য কি অনুচক্রিকাগুলা বা প্লেটলেট গুলা কি অ্যাগ্রিগেটেড হয় না আশেপাশে এসে? তো ক্যাটেকোলামিন এই জিনিসটাকেও বন্ধ করে দেয়, ইনহিবিট করে। ঠিক আছে? ম্যাডাম মানে একটা সময় আমি দেখছি যে মানে মানুষ যখন মারা যেতে নেয় তখন এই যে ইপিনেফ্রিন দেয়, তো তখন তো বুঝতাম না যে হার্টের ইয়া করার জন্য হ্যাঁ। এপিনেফ্রিন হচ্ছে তোমার হার্টটাকে সচল করার জন্য দেয়, এই যে ধাম করে সে পুশ করে। এপিনেফ্রিন কিন্তু আরেকটা কাজও করে, তোমার ওই যে অনেক সিভিয়ার কেসেসে যখন তোমার ব্লিডিং বন্ধ হচ্ছে না, তখন তোমার যেখান থেকে ব্লিডিং হচ্ছে ওখানে যদি তুমি এপিনেফ্রিন দিয়ে দাও না, কিছুক্ষণের জন্য তোমার পেইন রেসপন্সটাও কমে যায়, আবার তোমার হচ্ছে ব্লিডিংটাও কমে যায়। এটা কি জানতা? এপিনেফ্রিন দিলে অফেন হচ্ছে তোমার ওই ব্লাড ভেসেল কন্ট্রাক্ট করে হচ্ছে কি হলো তোমার মানে ইয়া কমে যায়, ব্লিডিংটা কমে যায়। তো এরপর হচ্ছে মেটাবলিজম অফ ক্যাটেকোলামিন। তো ক্যাটেকোলামিনস আর র্যাপিডলি ইনঅ্যাক্টিভেটেড এন্ড ম্যাম আরো আছে? কে বলে এইগুলা? এই দুটো স্লাইড আছে। ম্যাম চলে ম্যাম, আর থামেন ম্যাম, আমাদের মেমোরিটা নিচ্ছে না তো। এই দুইটা স্লাইড বাবা, আমি কি করব, তোমাদের টাইমই তো দেয় না, এত বড় একটা কোর্সের জন্য এত অল্প ক্লাস দেয়। ঠিক আছে ম্যাডাম, পড়ান, সমস্যা নেই। এই দুইটা স্লাইড, দুইটা slide। একটা হচ্ছে মেটাবলিজম, যে ক্যাটেকোলামিনস আর র্যাপিডলি ইনঅ্যাক্টিভেটেড এন্ড মেটাবলাইজড। So the enzyme catechol O methyl transferase, মিথাইল ট্রান্সফারেজ কথাটা মনে হয় দুইবার চলে আসছে, ঠিক আছে, একটু কেটে দিও তোমরা। তো নাম হচ্ছে ক্যাটেকল ও মিথাইল ট্রান্সফারেজ বা COMT and monoamine oxidase MAO found in many tissues act on catecholamine. So এই দুটো এনজাইম হচ্ছে বেসিক্যালি ক্যাটেকোলামিনের উপরে অ্যাক্ট করে, ঠিক আছে। করে কি করে, এই যে ভাঙার পরে কি প্রোডাক্ট তৈরি হয়? সো দ্য মেটাবলিক প্রোডাক্টস আর মেটানেফ্রিন অ্যান্ড ভ্যানিলাইল ম্যান্ডেলিক অ্যাসিড, আর এদেরকে হচ্ছে ইউরিনের মাধ্যমে এক্সক্রিটেড করে দেয়। তাহলে মেটাবলিজম করে হচ্ছে দুইটা মানে এনজাইম, একটা হচ্ছে ক্যাটেকল ও মিথাইল ট্রান্সফারেজ আর একটা হচ্ছে মোনোঅ্যামাইন অক্সিডেজ। পুরো হচ্ছে দুই ধরনের প্রোডাক্ট তৈরি করে, একটা হচ্ছে মেটানেফ্রিন আর একটা হচ্ছে ভ্যানিলাইল ম্যান্ডেলিক অ্যাসিড, যেগুলো আবার ইউরিনের মাধ্যমে এক্সক্রিটেড হয়ে যায়। তোমরা যে সেই দুটো প্রোডাক্টের নাম মুখস্থ করবা আর এনজাইম দুটা, বাকি কথা তো বানাই দিতে। আর লাস্টলি হচ্ছে যদি অ্যাবনর্মালিটি হয়, তাহলে যে জিনিসটা হয় ক্যাটেকোলামিনের যদি প্রোডাকশনে কোনো অ্যাবনর্মালিটি হয়, তাহলে যেই কন্ডিশনটা হয় এটার নাম হচ্ছে ফিওক্রোমোসাইটোমা। ফিওক্রোমোসাইটোমা, ঠিক আছে। সো দিস আর দ্য টিউমার্স অফ অ্যাড্রেনাল মেডুলা। এই ফিওক্রোমোসাইটোমাস হলেই হচ্ছে মানে ক্যাটেকোলামিন প্রোডাকশনে অ্যাবনর্মালিটি দেখা দেয়। তো এরা আর কিছুই না, অ্যাড্রেনাল মেডুলাতে যে টিউমার হয় সেটাকেই বলে ফিওক্রোমোসাইটোমা। So the diagnosis of pheochromocytoma is possible only when there is an excessive production of epinephrine and norepinephrine that causes severe hypertension. So একমাত্র তখনই তুমি এটা টের পাবা যখন তোমার প্রচুর এপিনেফ্রিন আর নরএপিনেফ্রিন বেড়ে গিয়ে তোমার সিভিয়ার হাইপারটেনশন হবে, প্রচুর হাই ব্লাড প্রেশার, ঠিক আছে। So in the individuals affected by this disorder, the ratio of norepinephrine to epinephrine is increased, মানে হচ্ছে এপিনেফ্রিনের চেয়ে নরএপিনেফ্রিনটা বেশি বেড়ে যায়। The measurement of urinary VMA কি বলো, এই যে একটু আগে পড়াইছে দেখো, ভ্যানিলাইল ম্যান্ডেলিক অ্যাসিড। তো এটাকে মানে মাপে, ইউরিনে মাপে, কারণ এটা তো ইউরিনে এক্সক্রিট হওয়ার কথা। তো তোমার নর্মালি যতটুকু এক্সক্রিট হওয়ার কথা তার থেকে বেশি যদি এক্সক্রিট হয় তাহলে তো তুমি বুঝতে পারবা যে ওরে বাবা আমার মনে হয় এপিনেফ্রিন সিনথেসিস বেড়ে গেছে। তো ইউরিনারি VMA নর্মালি হচ্ছে less than 8 মিলিগ্রাম পার ডে। তো এটা মেপেই দেখে ইট ইজ হেল্পফুল ইন দ্য ডায়াগনোসিস অফ ফিওক্রোমোসাইটোমা, ঠিক আছে। ও আমারও গলা ব্যথা হয়ে গেছে, পানি খান। একবারে ভাতই খাবো, সমস্যা নেই। তোমরা আমাকে বলো তোমাদের কি প্রবলেম আছে, কারণ এটা কিন্তু তোমাদের সাথে মিডের আগে লাগছে। ম্যাম আপনি কেমনে পারেন এইভাবে টানা ক্লাস, টানা কথা বলা? প্রতি শুক্রবার আমার কাছে তোমাদের ক্লাস শেষ করার পর আমার মনে হয় করোনা হয়েছে, আমার গলা ভেঙে যায়, আমার হচ্ছে গিয়ে হলো খুশখুশে কাশি হয়। আমাদের তো ম্যাম প্রবলেমের শেষ নাই, যেখানে ধরি সেখানে প্রবলেম। তারপরে আমি প্রতি শুক্রবার আমার হাজবেন্ডকে গিয়ে বলে শোনা আমার মনে হয় করোনা হয়েছে, আমাকে বলে এত চিল্লা পাল্লা করো ক্লাসে, ডাক্তার তোমার গলা আমার করোনা হয়। জি ম্যাম, আর টানাই তো পড়ান একেবারে, টানা না পড়ালে না মানে শেষ করা যায় না, তোমাদের নিঃশ্বাস নেওয়ার সুযোগ নাই এরকম। এরপরে গোনাডের হরমোন আছে, প্যানক্রিয়াটিক হরমোন আছে, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল হরমোন আছে, আর মিডের পরে মনে হয় ক্লাস আছে মাত্র 2টা। আমি জানি না আমি কেমনে শেষ করবো এগুলো।
এই যে আজকের মতো দিয়ে দিবেন ম্যাম।